স্যার, একটু কথা ছিল স্যার। জি বলেন। স্যার, একজন আছে অনার্স কমপ্লিট করা বাট তার চাকরি পাচ্ছে না, সে এখন চাচ্ছে যে স্যার আমাদের এলিজিবল কোর্সটা করার জন্য আর কি। এখন সম্ভব না। এখন স্যার সামনে যে ইয়া হবে ওইটার দিকে কি স্যার সে বুঝতে পারবে? হ্যাঁ পারবে, ওনাকে তো এটা রেজিস্ট্রেশন কাজ। করে রাখতে বলেন। আচ্ছা স্যার, তো ওনাকে লিঙ্কটা দিয়ে এক্সাম দিয়ে ইয়াটা করে আপাতত রাখতে বলুন। আপাতত না, আগে আগে রেজিস্ট্রেশন করতে বললেন না। হ্যাঁ আগেই বললেন তো না, একটু পরে বলেন, আমি সময় মতো জানাবনি। আচ্ছা ঠিক আছে। ওকে, আগে রেজিস্ট্রেশন স্যার, করতে বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। বলেন। মাসুদ ভাই বলেন। মাসুদ ভাই মিউট হয়ে গেল। স্যার উনি তো বলবে এই জন্য বলতেছিলাম। আচ্ছা আপনি বলেন, মাসুদ ভাই বলেন। স্যার আমরা তো স্যার এই যে ওয়ার্ডপ্রেস এর ভিতর থেকে যদি স্যার আমরা থিম ডাউনলোড করি, ওইটা একটা আলাদা একটা অপশন ক্রিয়েট হয়। কিন্তু স্যার আমরা যদি থিম ফরেস্ট থেকে যদি কোনো থিম ডাউনলোড করি, তখন তো ক্লায়েন্ট বলে তো ওই জায়গাতে আমাদের ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তাহলে তো এটা আমাদের সরাসরি ওয়ার্ডপ্রেসে আসতেছে না স্যার, এটা কিভাবে আনতে হবে? আপনি থিম ফ্রস্ট থেকে ডাউনলোড করে নেবেন, করে নিয়ে আপলোড করবেন থিম। আমি আপলোড করব আজকে, আজকে দেখাবো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে। জি জান্নাতুল নাইমা আপনি বলেন। স্যার আহ, স্যার আমার লোকাল হোস্টে যে ওয়েবসাইটটা করছি আমি, ওইটাকে কি লাইভ সার্ভারে ডিরেক্ট আনা যাবে নাকি লাইভ আহ, সার্ভারে আলাদা করে আবার সব করতে হবে? না এখন আনা যাবে না। আপনি আনতে পারবেন, তবে একটু পরে আনতে পারবেন, এখনই পারবেন না। ওটার জন্য একটা আচ্ছা স্যার। প্লাগইনস আছে, প্লাগইনসের কাজ করতে হয় লাইভ সার্ভারে নিতে। এক জায়গার একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটে ট্রান্সফার করা, ডোমেইন চেঞ্জ করা, এগুলো করা যায়। এগুলো আমি সামনে দেখাবো। হ্যালো স্যার। আচ্ছা জি স্যার। বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমরা কি মানে এভাবে আগে তৈরি করব, আগে মানে একটা ওয়েবসাইট এভাবে মানে তৈরি করব নাকি তারপরে থিম ইয়া করব আর না থিম না এডিট না করব? না 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 না, আমি আজকে যেটা করব, আজকেরটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে আপনাদের কাজটা কি হবে। আপনার তো এখনো স্যার এত আমরা এখনো গুছানোর একটা পর্যায়ে যাইনি। হ্যাঁ আমরা যে এখন বেসিক পর্যন্ত এলোমেলো ভাবে এই জায়গা থেকে একটু, ও জায়গা থেকে একটু, ও জায়গা থেকে একটু আগে শিখে নিচ্ছি। তারপর আমরা কিভাবে শুরু করব, যে কিভাবে ফ্রিল্যান্সিংটা শুরু হবে আপনার, কিভাবে আপনার কাজটা শুরু হবে, সেটার একটা মানে গাইডলাইন আমি আপনাদেরকে দিব। তবে তার আগে একটু দেখিয়ে নিচ্ছি যে কোথা থেকে আসলে কি করতে হবে। বুঝতে পেরেছেন? স্যার এটা তো আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান থেকে করতে হবে, অথবা অনেক সময় প্লাগইনের সমস্যা হবে, অনেক সময় পোস্টের সমস্যা হবে। হ্যাঁ, শুরুতে স্যার এই এরকমই ইরোর হবে। লেখাটা আসে না? স্যার এই ইরোর লেখাটা আমারও আসে, কারণটা কি স্যার? এটা এই যে আমাদের মানে কি বলে এই যে একটা ই আছে, এই যে এটা এটা ঝামেলা করতেছে। স্যার আমারও আসে। স্যার আমি ফেসবুকে ঢুকতেছি, এটা থেকে এটা আসে পড়ে। এটা ঝামেলা করতেছে। এই আনইনস্টল করে ইনস্টল করে দেখেন তো কখনো মানে ঠিক করা যায় কিনা। গুগল ক্রোম আনইনস্টল করে আবার ইনস্টল করছিলেন? শাওন ভাই না না করলো? স্যার। করে দেখেন। ওকে, দেখুন আমরা এখন নতুন করে যেটা দেখব সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা দেখেছিলাম ফ্রি থিম কোথায় পাওয়া যায় এবং প্রিমিয়াম থিম কোথায় পাওয়া যায়। আমরা প্রিমিয়াম থিম কোথা থেকে কিনবো? সবসময় themforest.net থেকেই কিনবো, তাই না? আমি এই লিঙ্কটা গত ক্লাসেও আপনাদেরকে দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি, আপনারা সেভ করে রেখে দেন। তো আমরা এই themforest.net-এ গেলে আমরা মূলত প্রিমিয়াম থিম এবং প্লাগইনস দুইটাই পাবো। এখান থেকে আমরা সরাসরি ঢোকার পরে ওয়েব অ্যান্ড থিম টেমপ্লেট কোডকে নিয়ে গেলে আমরা পাবো প্লাগইনস। এখানে যত যত প্লাগইনস আছে সব প্লাগইনস আমরা এখান থেকে পাবো, এবং একটা প্লাগইনসের মূল্য অনেক। ঠিক আছে, অল আইটেমে পপুলার ফাইলে যান, দেখেন এক একটা প্লাগইনসের মূল্য কত। স্লাইডার রেগুলেশন, আমাদের ওয়েবসাইটের সামনে যে স্লাইডারগুলো থাকে না, এই যে এইদিকে থাকে, স্লাইড হয়ে হয়ে একটা করে ইমেজ যায়, একটা ইমেজের পর আরেকটা ইমেজ আসে, এরকম স্লাইডার আসে না, দেখেছিলেন কখনো আপনারা? জি স্যার, ওই যে ইয়াগুলো আসছে ফিচার ইমেজ গুলো। হ্যাঁ, এরকম একটি স্লাইডার বানানোর জন্য একটা প্লাগইনসের মূল্য হচ্ছে দেখুন $69, সরি $59 একটা একটার দাম। স্যার এবার কিনার দামই তো স্যার 60 টাকা, $60। হ্যাঁ তাহলে স্যার এটা তো আরো বেশি। স্যার, এটা কি একেবারে কিনে ফেলতে পারবো হ্যাঁ, নাকি বছরে এটা দিতে একবারে হবে? আপনি একবারেই কিনে নেবেন, একবার একটা কিনে নেবেন, আজীবনের জন্য থাকবে সেটা। স্যার বাট ধরেন আমি একটা ডিবি থিম কিনলাম, স্যার এই ডিবি থিম কি আমরা আজীবন ব্যবহার করতে পারবো? হ্যাঁ, একটা ওয়েবসাইটে আপনি আজীবন ব্যবহার করতে পারবেন। কিন্তু তাদের যে আপডেটগুলো আছে, যদি আপডেটগুলো নিতে চান, সাপোজ
আমরা একটা ই ফোন কিনলাম, কি বলে, আমরা একটা স্যামসাং, সাপোজ ধরুন স্যামসাং এস সিরিজের একটি সেট আমি কিনলাম, S10 অথবা S4-5 যাই কিনবো, একটা সেট কিনলাম। এখন এই সেটের কি কি ভার্সন আপডেট হয়, মাঝে মধ্যে সেটের আপনার ইগুলো আপডেট হয় না, অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট হয়, সিকিউরিটি সিস্টেমগুলো আপডেট হয়। এই আপডেটগুলো কতটা পর্যন্ত, কয়টা আপডেট আমরা পাবো, এটার একটা নিয়ম কিন্তু থাকে, একটা রুলস থাকে না, ক্যাটাগরি ভাগ করে দেয় যে আপনি আপডেট অ্যান্ড্রয়েড 10 পর্যন্ত আপনি আপডেট নিতে পারবেন, এরপরে আর আপনার মোবাইলে আপডেট হবে না, এরকম থাকে না, নিয়ম থাকে কি না? জি স্যার থাকে। থাকে। তো আমাদের ওয়েবসাইটেও এরকম কিছু নিয়ম থাকে, আমরা যে থিমটা কিনবো ওই থিমটি কি প্রতিনিয়ত তারা আপডেট করতেছে, আপডেট না করলে তো ক্লায়েন্ট ওটা খাবে না, পাবলিক নিবে না, প্রতিনিয়ত তার ভিতরে নতুন নতুন কিছু আপডেট আসে। তো আপনি কত বছর পর্যন্ত বা কয় মাস পর্যন্ত ওদের আপডেটগুলো আপনি সরাসরি পাবেন এই টাকার বিনিময়ে, যেটা দিয়ে আপনি প্রথম ক্রয় করেছেন, এরকম একটা চুক্তি থাকবে। আর যদি আপনি মাসে মাসে তাদেরকে বছরে 6 মাস পর পর বা 1 বছর পর ওদের চুক্তিতে আলাদা টাকা পে করেন, তাহলে ওরা পরবর্তী 6 মাস 1 বছর যে আপডেটগুলো হবে তাদের ওয়েবসাইটে, তাদের থিমের ভিতর ওই আপডেটগুলো সহ আপনি ব্যবহার করতে পারবেন। স্যার আমি কোডিং পারলে তো কপি করে বানায় লাগবো না? হ্যাঁ, ওনাদের ডিজাইন করাই থাকবে, আপনি জাস্ট ডিজাইনটাকে চেঞ্জ করবেন, কোনো কোডিং প্রয়োজন নেই, কোনো কোডিং প্রয়োজন নেই, আপনাকে একটা কোডিংও করতে হবে না, একটা HTML CSS জাভাস্ক্রিপ্ট কোনো কিছু করতে হবে না। তাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে কাস্টমাইজ করে আপনি ওয়েবসাইট তৈরি করবেন। তাহলে তো অনেক সহজ, এটা এডিট করে তো এত হ্যাঁ, ঝামেলা ওটা নেই। এই জন্যই তো। আর ওটার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আপনি খুব সহজে বানাতে পারবেন। আমি দেখাবো আপনাদের একটু একটু, এই যে আগে আসছি, শুরু করছি, দেখাচ্ছি। দেখুন এখানে একটা স্লাইডারের মূল্য হচ্ছে $69। তারপর এখানে WP বেকারি পেজ বিল্ডার, এটাকে পেজ বিল্ডিং বলা হয়। আমরা যে আমাদের পেজটাকে সাজাবো, ডিজাইন করব, এই ডিজাইন করার জন্য একটা প্লাগইনস আছে, সেটার মূল্য দেখুন 64, একটা প্লাগইনসের মূল্য $64। স্যার এটা কি স্যার ডেকোরেশনের জন্য? আপনার ওয়েবসাইটটাকে আপনি তৈরি করবেন নতুন করে, এটা একটা প্লাগইনস, আমি দেখাবো আপনাদেরকে। তো আমি সরাসরি আগে থিমে যাচ্ছি। হ্যাঁ, দেখুন থিম থেকে অল থিমে যান, পপুলার ফাইলে অ্যাবাডাতে যান। অ্যাবাডা তো গতকালকে দেখাইছি, আজকে বি থিমটাও একটু দেখাই, এটাও খুব ভালো থিম। স্যার এবারটা তো দেখেন নাই স্যার। অ্যাবাডার কাজ তো আর দেখানো যাবে না, অ্যাবাডার লাইসেন্স কি কি আমার কাছে আছে, আমি কাজ দেখাতে পারবো না তো আপনাদেরকে, এমনি দেখুন আমি যা দেখাই তাই দেখেন। এই দেখেন একটা বি থিম, এটার ভিতরে ওদের অনেক অনেক টেমপ্লেট আছে, আমি দেখাচ্ছি। দেখুন লেআউট, এগুলো প্রত্যেকটা টেমপ্লেট। সাপোজ এটি একটি পোর্টফোলিও টাইপের একটি ওয়েবসাইট, এখানে ক্লিক করুন। আপনি সেম হুবহু এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন, মানে হুবহু যেখানে এটা যেরকম ভাবে আছে, এখানে একটি আইকন থাকবে, এখানে এরকম লেখা থাকবে, পার্ট থাকবে, এই ডিজাইনটা চাচ্ছেন, বাট আপনার লেখাগুলো তার এটা থাকবে না, লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে, এই ডিজাইনটা আপনি চাচ্ছেন। আর লেখা আইকন ইমেজগুলো চেঞ্জ করলে চলে যাবে। হ্যাঁ, এগুলোই আপনাকে করতে হবে। এই রকম একটি ওয়েবসাইট আপনি চান, তাহলে কি এই থিমটা ক্রয় করলে এই থিমের ফুল ডেমোটাকে আপনি আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারবেন। জাস্ট খালি আপনি এই কন্টেন্টগুলো চেঞ্জ করে দিবেন, যা ডিজাইন অ্যান্ড ডেভেলপ, UI UX এক্সপিরিয়েন্স, এই লেখাগুলোকে চেঞ্জ করবেন, এই লোগোটাকে চেঞ্জ করবেন, এই লেখাটাকে চেঞ্জ করবেন, হয়তো বা কালারটাকে একটু চেঞ্জ করবেন, এই আইকনটা চেঞ্জ করবেন, এই লেখাগুলোকে চেঞ্জ করে দিবেন। এটা হবে আপনার কাজ শুরুতে, ঠিক আছে? এবং এখানে দেখেন প্রত্যেকটা পেজ তৈরি করা আছে, এই যে অ্যাবাউট আস পেজ। এই থিমটা ক্রয় করলে আপনি এইটাকে ব্যবহার করতে পারবেন, এই ডেমোটাকে ব্যবহার করতে পারবেন, এগুলোকে বলা হয় ডেমো। দেখেছেন, এরকমটা আপনি বানাতে পারবেন। স্যার এটা দিয়ে তো আর ই-কমার্স ওয়েবসাইট বানানো যাবে না? অবশ্যই বানানো যাবে। ই-কমার্সের আমি টেমপ্লেট দেখাচ্ছি, দেখুন এই যে পোর্টফোলিও, তারা যে কাজগুলো করেছে, এটা তো একটা পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি দেখতেই পাচ্ছেন, বি পোর্টফোলিও মানে বি থিম পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট। এই দেখেন তাদের টেমপ্লেটগুলো যেরকম এরকম, আপনি যে কাজগুলো করবেন কাজগুলো টেমপ্লেট এভাবে শো করিয়ে রাখবেন, এবং এই টেমপ্লেটে ক্লিক করলে আবার আরেকটা ওয়েবসাইট শো করবে। দেখুন স্যার শুধু পোর্টফোলিওটা ক্রয় করা যাবে, পুরোটা ক্রয় না করে? আপনি যে কোনো একটি তো ব্যবহার করবেন, একটি ওয়েবসাইট ক্রয় করবেন, একটা ওয়েবসাইটে আপনি এখন যেটা ক্রয় করেন ওদের যত কিছু আছে এগুলোর যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারবেন। পোর্টফোলিও করলেন না, আপনি অন্য কিছু করলেন। স্যার একটা থিম দিয়ে কয়টা ওয়েবসাইট তৈরি, কয়টা ওয়েবসাইট ব্যবহার করা যাবে? একটা লাইসেন্স কি একটাতে ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি কারের জন্য একটা মোটরসাইকেল বা গাড়ির শোরুম দিবেন, শোরুম আছে, সেই শোরুমের জন্য একটা ওয়েবসাইট বানাবেন, তাহলে আপনি পছন্দ করলেন, চুজ করে নেন, যে কোনো একটি টেমপ্লেটই তো আপনি ব্যবহার করবেন, আপনার ওয়েবসাইটটা হুবহু এরকম হবে।
বাস লেখাগুলোকে আপনি চেঞ্জ করে দেন। এটা একটা কি ই-কমার্স ওয়েবসাইট দেখছেন, এই যে দেখেন টায়ার টিউব বিভিন্ন প্রোডাক্ট সেল করে তারা, দেখুন কত সুন্দর। এটাকে আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন। এখানে এই যে একটা টায়ারের জন্য ক্লিক করুন, স্যার তারপরে এই পিকগুলো চেঞ্জ করে নিজের কর্নার এগুলো দেওয়া যাবে, আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন, ঠিক আছে। দেখুন এইরকম এরকম, আপনি এটা কালো চাচ্ছেন না, এটা সাদা চাচ্ছেন, আপনি করতে পারবেন, ওগুলো আপনাদেরকে শেখানো হবে। এই লোগোটা তো আর এটা থাকবে না, আপনি লোগোটা চেঞ্জ করে দিবেন। তারপর কন্টাক্ট আস পেজটা এরকম আছে, আপনি কন্টাক্ট আস পেজটা এইভাবে না আছে অন্যভাবে চাইতে পারেন। এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকলো, এখানে ইমেল অ্যাড্রেস, এই যে এই লেখাগুলো আপনি চেঞ্জ করে দিবেন। তারপরে এই লেখাটাকে আপনি চেঞ্জ করে দিবেন, ফোন নাম্বার চেঞ্জ করে দিবেন। তারপরে কবে কবে অফিস খোলা থাকবে সেগুলো আপনি চেঞ্জ করে দিবেন। এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন, এগুলো আপনি অবশ্যই পারবেন। স্যার এর আগে শিখাইলেন না যে আমরা আগে কইরা তারপরে থিম ব্যবহার করব? কোনটা? ওটা তো আগে করে না, আমি আগে কি করেছি, আগে শুধুমাত্র পোস্ট করেছি, আর কিছু কি করেছিলাম? না স্যার, আগে পোস্ট করে পরে থিম ব্যবহার করব না, নাকি থিম এডিট করব? আগে থিম পরে পোস্ট, আগে থিম পরে পোস্ট। এই যে এখন আমরা যেটা শুরু করব এটা দেখলে আপনাদের মানে ক্লিয়ার হয়ে যাবে একদম। এখানে দেখুন এগুলো সবই হচ্ছে আপনার প্রিমিয়াম থিম। এগুলোর বি থিমটা ক্রয় করলে, আপনি যদি বি থিম ক্রয় করেন কত ডলার, $59 দিয়ে যদি বি থিমটা ক্রয় করে নেন, বি থিম ক্রয় করলে এই যে এখানে যত যত টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এই যে ওয়ান পেজ, বক্স, ডার্ক, লাইট, এলিমেন্ট, তারপরে এখানে সাবজেক্ট দেখা যাচ্ছে এডুকেশন, সায়েন্স, এন্টারটেইনমেন্ট, তারপরে ফ্যাশন, যে কোনো একটি টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারবেন। আপনার যেটা খুশি একবার কিনলে এইগুলোর ভিতরে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলোর যে কোনো একটি আপনি চুজ করে নেন, আপনার এটা পছন্দ না হয় এটা পছন্দ হবে, এটা না হয় এটা, ক্লায়েন্ট পছন্দ করেই দিবে। বাট আপনাদের কাজ হবে যখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেবেন, ক্লায়েন্ট যদি বলে যে আমি কেমন ডিজাইন, আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, তখন আপনারা কি করবেন, এই যে লিঙ্কগুলো তাদেরকে দিবেন, কই যে দেখো, প্রথমে জিজ্ঞাসা করে নেবেন তুমি কি ধরনের ওয়েবসাইট চাও, তুমি কি ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফি চাও কিনা, এডুকেশন বা সায়েন্স, হসপিটাল অথবা এজেন্সি অথবা আপনার এনজিও অথবা ব্যাংক অথবা আপনার ই-কমার্স শপ। একটা ক্রাইটেরিয়া তো আপনাকে বলবে যে সে আসলে কি কাজ করতে চায় ওয়েবসাইট ক্রয় করে, মানে ওয়েবসাইট মানে তৈরি করে সে কী ধরনের কাজ করতে চায়, সে কী ধরনের সেবা দেবে তার ওয়েবসাইট দিয়ে, এটার একটা আইডিয়া নেবেন। তারপরে সেই আইডিয়া অনুযায়ী আপনি যে টেমপ্লেটগুলো তাদেরকে দিতে থাকবেন, দেখো এটা পছন্দ হয় কিনা, এটা পছন্দ হয় কিনা। তো এগুলো দেখে ক্লায়েন্টের একটা পছন্দ হয়ে যাবে। যখন ক্লায়েন্টের পছন্দ হয়ে যাবে তখন আপনি ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। অবশ্যই অবশ্যই। এই যে বিথিম আপনি বিথিমের এটা পছন্দ হয়েছে, বিথিমের এটা আপনি তাকে লিঙ্ক দিয়ে দিবেন, এই যে নাও বিথিম এটা দেখো। তারপরে অ্যাভাডার একটা দিবেন, তারপরে আপনি ডিবি থিমের একটা দিবেন, আপনি এলিমেন্টর থেকে একটা দিবেন, আপনি এক্সট্রা থিম থেকে একটা দিবেন, এগুলো সব দিবেন তাকে। দেখো এগুলোর ভিতর থেকে তোমার কোনটা পছন্দ হয়, যেটা ক্লায়েন্টের পছন্দ হবে আপনাকে তো তখন বলবে যে হ্যাঁ আমার এটা পছন্দ হয়েছে। তাহলে তখন আপনি তাকে বলবেন যে তুমি তাহলে এটা আমার লাইসেন্স কি দিয়ে কিনে দাও, আমি তোমাকে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি। আর যখনই আপনাকে লাইসেন্স কি দিয়ে দিবে তখনই আপনার কোনো কাজই নেই, আপনার খুব সহজে সেটাকে করে ফেলতে পারবেন। সেটা আমরা আজকে দেখব যে কিভাবে একটা প্রিমিয়াম থিম দিয়ে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে এখানে আরো অনেক আছে, ডাব্লিউপি এক্সট্রা থিম আছে, এটার নাম একটা থিম, এটাও প্রিমিয়াম থিম। তারপর আছে আপনার ডিবি। স্যার আমি গুগলে সার্চ দিয়েছিলাম, ডিবিটা হিউজ পরিমাণে মানুষ বিক্রি, সব বহুল বিক্রিত থিম ডিবি অ্যান্ড এলিমেন্টার। ডিবি কিন্তু তাদের নিজস্ব, মানে তাদের নিজস্ব আছে, থিম ফরেস্ট না, ওদের হইতেছে আপনার এলিগ্যান্ট থিম। থিম ফরেস্টে আপনি ডিবি পাবেন না। স্যার ডিবি কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আমি আজকে ডিবি নিয়েই কাজ করব এবং ডিবি দিয়েই সব কিছু হবে। ডিবিটা স্যার ডিবি কোন ক্যাটাগরির থিম স্যার? ডিবি দিয়ে আপনি সব করতে পারবেন, কোনো ক্যাটাগরি নাই, ডিবির ভিতরে সব ক্যাটাগরি আছে, ডিবি নিজে কোনো ক্যাটাগরি নয়। স্যার ই-কমার্স করা যাবে, স্যার হসপিটাল করা যাবে, এডুকেশন করা যাবে, সব এভরিথিং। তো দেখুন এই ছিল এরকম আপনার থিমগুলো। ডিবি থিমটা মূলত অন্য আরেকটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বা ক্রয় করা। আমরা এখন যেটা করব ডিবি থিম দিয়েই কাজ করব। হ্যাঁ, তো ডিবি থিমটা দিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদের ডিবি থিমটা লাগবে, তাই না?
এক মিনিট, আমি আগে শুরু করছি, দেখি আমার এখানে কোথায় আছে সেটা। স্যার রেকর্ডিংটা অন করে দিন। রেকর্ডিং অন করাই আছে। আজ থেকে শুরু মনে হয় গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি কাজ। হ্যাঁ, সবাই মনোযোগী থাকবেন। কোথায় যে রেখেছি, এই তো, এই হচ্ছে আমার ডিবি থিম। হ্যাঁ, এই ডিবি থিমটা আমি নিয়ে নিলাম কপি করে, যে কোনো একটা এখান থেকেও নিতে পারি অথবা যে কোনো জায়গা থেকে নিতে পারি। আমি আপাতত ডেস্কটপে রাখলাম ডিবি থিমটাকে। এটা একটি জিপ ফাইল, তাই না? তো এখন দেখুন আমরা খুব সহজেই এটাকে কাজ করব। তো আমরা শুরুতে আমি আমার লাইভ সার্ভারে যাচ্ছি। এটা ছিল আমার লাইভ সার্ভার। স্যার ডাউনলোড করলে তো স্যার একটা জিপ ফাইলে আইবো না? ডাউনলোড করার সাথে সাথে আপনি এরকম একটি ফাইল পাবেন। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, ডাউনলোড করলে আপনি এরকম একটি ফাইল পাবেন। ক্লায়েন্ট কি আমাকে স্যার শুধু এই লিংকটা দিয়ে দিবে নাকি আপনি আপনাকে ক্লায়েন্ট দিবে হবে আপনার এই যে themeforest.net এর যে আছে, কি বলে মানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে সে যে সাইন ইন করেছে, এখানে তার একটা অ্যাকাউন্ট থাকতে হবে না? ক্লায়েন্ট আপনাকে এই themeforest.net এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে ক্লায়েন্ট নিজেই। আপনি এখান থেকে ঢুকে ওই ফাইলটা ডাউনলোড করে নেবেন, অথবা ক্লায়েন্ট নিজে ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে থিমটাকে আপলোড করে দেবে। তারপর আপনি লাইসেন্স কি দিয়ে উনি আপলোড করে দিবে, অ্যাক্টিভেট করে দিবে, আপনি তারপর কাজ করবেন যদি ক্লায়েন্ট কাজ বুঝে। আর যদি ক্লায়েন্ট কাজ না বুঝে তাহলে সে কি বলবে, সে করবে কি আপনাকে এই themeforest.net এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলে আপনি খুব হরহামেশা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। স্যার আমার কিনে লাগবে না, ওনা কিনে দিবে তারপরে? উনি ক্রয় করে দিবে। ও, একবার ক্রয় করলে অনেকবার ডাউনলোড করা যায়, সমস্যা হয় না। আচ্ছা দেখুন, এই ছিল আমাদের ওয়েবসাইট। এখন এটা তো ছিল আগের, তাই না? এটা একটা ফ্রি থিম দিয়ে করেছিলাম। তো আমরা এখন কি এটাকে এরকমই রাখবো না। আমার যেহেতু আর কোনো থিম নাই, আমি এখানে এটাকে নতুন করে স্টাইল করব, নতুন করে থিম মানে ইনস্টল করব। তো ইনস্টল করতে গেলে আমি এটাকে এখন রিসেট দিতে হবে। রিসেট দেওয়ার জন্য আমাদের একটি প্লাগইনস আছে, সেই প্লাগইনসটাকে আমি ইনস্টল করছি। প্লাগইনসে গিয়ে এই যে দেখেন WP রিসেট, আমি এটাকে ডিঅ্যাক্টিভেটও করে দিচ্ছি, ডিঅ্যাক্টিভেট করে দিয়ে ডিলিটও করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি আমার মনে করুন আমার কাছে নেই, তাহলে আমাকে কি করতে হবে, নতুন করে ইনস্টল করতে হবে না? ইনস্টল করার জন্য অ্যাড নিউতে ক্লিক করব, এখান থেকে সার্চ দিব WP RESET, WP রিসেট দিলে এইটাই আসবে। এটাকে আপনি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করুন। অ্যাক্টিভেট হয়ে গেলে এখানেই দেখুন অ্যাক্টিভেট হয়ে গিয়ে এটা ওপেন হয়ে আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাকে টুলস WP রিসেট এখানে চলে যাচ্ছি। অথবা এইভাবে না আসতে পারলে আপনি সরাসরি প্লাগইনস থেকে ইনস্টলের প্লাগইনসে যাবেন। প্লাগইনসে গেলে এখানে আপনি দেখতে পারবেন যে এটা বসে আছে এখানে, এখান থেকে কেটে দেন, এরকম থাকতে পারে। তো এরকম থাকলে আপনি ওপেন WP রিসেট টুলস এখানে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে যাবে। অথবা আপনারা যদি এখান থেকে না পারেন তাহলে আপনারা কিভাবে যাবেন, আপনি টুলসের ভিতরে যান, যাওয়ার পরে দেখেন WP রিসেট নামে একটি প্লাগইনস। আপনারা জানেন যে প্লাগইনস এবং থিম ইনস্টল করলেই এখানে নতুন করে কি প্লাগইনস ইনস্টল করলে একটি অপশন তৈরি হয় না? আমরা টিম মেম্বার তৈরি করেছিলাম, টিম মেম্বার তৈরি হয়েছে। কন্ট্যাক্ট যখন প্লাগইনস ইনস্টল করেছিলাম, কন্ট্যাক্ট তৈরি হয়েছে। প্রাইস টেবিল তৈরি করেছিলাম, প্রাইস টেবিলও তৈরি হয়েছে। তো তাহলে WP রিসেটটা মূলত তৈরি হয়ে গিয়ে WP রিসেট এখানে টুলসের ভিতরে। তো এখান থেকে আসার পরে এখানে আপনাদের কিছুই করতে হবে না, সবার নিচে যাবেন, গিয়ে এখানে লিখবেন RESET রিসেট দিয়ে রিসেট সাইট ক্লিক করুন, রিসেট ওয়ার্ডপ্রেস। দেখেন সব চলে যাবে, এখন কিচ্ছু থাকবে না। দেখেন তো কিছু আছে, এখন সেম আগের মতো হয়ে গেছে না? কতক্ষণ সময় লেগেছে? 10 সেকেন্ড সময় লাগেনি, আমার সব শেষ। দেখুন চলে গেছে না? স্যার আমাদের তো স্যার লাইভ মেইন সার্ভার হলে তো স্যার ওই যে তাহলে তো আমরা স্যার 3-4টাও রাখতে পারবো ওয়েবসাইট, তখন কিভাবে রাখা যাবে স্যার? কোথায়? এই যে এই জায়গায় আপনি যে থিমগুলো যা রাখবেন মানে সবই আমার যেখানে কাছে- থাকবে।
স্যার আমরা তখন সাবডোমেন নিছি এর জন্য একটা ওয়েবসাইট রাখতে পারি, আমরা যখন মেইন ডোমেইন নেব হ্যাঁ, তখন অনেকগুলো রাখা যাবে না তখনও আপনি যা ওয়েবসাইট। এখনো না, তখন আপনার সাবডোমেইন নতুন করে বানাতে হবে। তখন কি স্যার 3-4টা ওয়েবসাইট একসাথে রাখা যাবে না? সাবডোমেইন বানিয়ে বানিয়ে রাখতে পারবেন, সাবডোমেইন বানাতে হবে, ওয়েবসাইট আচ্ছা, বানাতে পারবেন, সাবডোমেইন বানাতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা দেখুন, এই ছিল আমাদের ওয়েবসাইট। তো এখন আমরা এখানে আমাদের নতুন করে ওয়েবসাইটটাকে নিয়ে আসব, ডিবি থিমটাকে নিয়ে আসবো, তাই না? তো ডিবি থিম নিয়ে আসতে গেলে আমাদের অ্যাপিয়ান্স থেকে থিমে যেতে হবে। আমরা থিমে গেলাম, থিমে যাওয়ার পরে এখানে আমাদের এরকমটা আসতেছে, অ্যাড নিউতে যাচ্ছি। আমি আগের সব থিম কেটে দিয়েছিলাম, তো তার জন্য এমনটা লাগছে। মূলত থাকবে যে এরকম। আমি আবার 2020টাকে ইনস্টল করে রাখি, অ্যাক্টিভেট, সব কেটে দিয়েছিলাম তাই এরকম ছিল। দেখি, এই তো চলে আসছে। নর্মালি এরকম থাকবে, ডাব্লিউপি রিসেট দিলে এরকম থাকবে। তো এখানে আমাদের কোনো পোস্ট বা কোনো কিছু নেই, সব কেটে গেছে। দেখেন তো পেজগুলো আছে কিনা, কোনো পেজও নেই। থিম ডিঅ্যাক্টিভেট করা যায় না? জি, থিম ডিঅ্যাক্টিভেট করা যায় না? মানে আমার পোস্ট গুলো থাকবে না না কিন্তু না থিম না, হ্যাঁ থিম কেটে দিতে পারবেন, পোস্ট থাকবে, থিম কেটে দিবেন। এটা কি হচ্ছে? আপনি থিমটাকে আনইনস্টল করে দিবেন। এই যে এখান থেকে আচ্ছা থিমে গিয়ে নতুন একটি থিম ইনস্টল করে নেবেন, তাহলে তো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দেখুন, এখন আমি নতুন করে আরেকটি থিম, এখানে প্রিমিয়াম থিম ইনস্টল করতে যাচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাচ্ছি, থিমসে গিয়ে অ্যাড নিউ। তো অ্যাড নিউতে গিয়ে যাওয়ার পরে এখানে আমাদের আপলোড থিম নামে অপশন আছে। আমরা তো আর এখান থেকে নিব না, আমরা থিম আপলোড করব কোথা থেকে? আমাদের ডিরেক্টরি থেকে। আপলোড থিমে ক্লিক করুন, দেখুন এখানে চলে আসছে। আপনি এখানে চুজ দ্য ফাইল, এখান থেকে ক্লিক করে ডেস্কটপ থেকে সরাসরি ধরতে পারেন, অথবা এইভাবে না করে, এর আগেও আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, এটাকে ধরে এনে এই আপলোড থিম এখানে ছেড়ে দেন। এই দেখেন নিয়ে নিয়েছে সে। এখন আমাকে বলতেছে ইনস্টল নাও, ইনস্টল আর নাও। আর এক্সট্রাক্ট করা ছাড়াই এনে রেখে দিব? হ্যাঁ, এখানে এক্সট্রা সারাই নিবে, এক্সট্রাক্ট করলে সে নিবে না, জিপ ফাইলে দিতে এক্সট্রাক্ট হবে, কারণ ছাড়াই নিব? এখানে অনেকগুলো ফাইল আছে। জি ইনস্টল স্যার। নাও, আমি ইনস্টল করে নিচ্ছি। আর এটা কি ড্র্যাগ এন্ড ড্রপ করলে না কপি করে আনা যাবে? ড্র্যাগ এন্ড ড্রপ, আপনি সেখান থেকে সিলেক্ট করেও দিতে পারবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করেও দিতে পারবেন, যেটা আপনার খুশি। ওকে। এখন দেখুন ফ্রি থিম, আর এখানে একটা ফ্রি থিম আছে, এটা রিলোড দেওয়ার পরে কোনো কিছু আসতেছে না, কারণ এটা এখনো অ্যাক্টিভেট হয়ে সারেনি। হ্যাঁ, নর্মালি এরকম আছে, কিন্তু যখনই ডিবি থিমটা ইনস্টল হয়ে যাবে তখনই দেখবেন এটা চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। স্যার ডাউনলোড করা থাকলে তো স্যার এটা নরমালি ডাউনলোড ফাইলে থাকে, আপনি কি ডেস্কটপে আইনা রাখছিলেন আগে? হ্যাঁ, আপনি যে কোনো ফাইল থেকে রাখতে পারবেন, ওটা কোনো সমস্যা না। স্যার লাইসেন্স কি কখন ইউজ হয়, ইনস্টলের সময়? আমি দেখাবো তো। দেখুন আমার সবগুলো ইনস্টল হয়ে গেছে, থিম কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেখুন আমাকে বলতেছে আনপ্যাকিং দ্য প্যাকেজ, ইনস্টলিং দ্য থিম, থিম ইনস্টলেড সাকসেসফুলি হয়েছে। এখন আমাকে বলছে লাইভ প্রিভিউ, অ্যাক্টিভেট, রিটার্ন টু থিম পেজ। এখন আমাদের কাজ কি? অ্যাক্টিভেট করা। অ্যাক্টিভেট করতে গেলে কি লাগবে? লাইসেন্স লাইসেন্স কি লাগবে। তো যেহেতু আমি অ্যাক্টিভেট করব, তার আগে আমি অ্যাক্টিভেটে যাচ্ছি। দেখুন আপনারা যেটা করবেন, অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে গেছে, আমার থিম কিন্তু অ্যাক্টিভ। এখন এখানে এসে রিলোড দেন, দেখেন তো কোনো চেঞ্জ আছে কি না। চেঞ্জ এসেছে, জি স্যার চেঞ্জেস। এবং আর কোনো কিছু কিন্তু হয়নি। তবে একটা জিনিস হয়েছে যেটা আপনারা আগেই বুঝবেন না, যখনই আপনি কোনো প্রিমিয়াম থিম ইনস্টল করবেন, ইনস্টল করার সাথে সাথে প্রিমিয়াম প্লাগইনসের মতো আপনার এই যে ডিপার্টমেন্টগুলো, এটার ভিতরে ওই থিমের নামে একটি অপশন তৈরি হবে। দেখেন তো হয়েছে কিনা, খুঁজে পান? দেখেন তো কোথাও ডিবি লেখা আছে কিনা। জি স্যার আছে। যখনই আমি একটি প্রিমিয়াম থিম ইনস্টল করলাম, ইনস্টল করার সাথে সাথে আমার এখানে ডিবি নামে একটা অপশন চলে আসলো। এটা কি আগে ছিল যখন আমরা ফ্রি থিম ইনস্টল করেছিলাম? না স্যার। তার মানে কি প্রিমিয়াম থিমের গুণাবলীটা একটু অন্যরকম, তাই না? জি স্যার। স্যার বিশেষভাবে কাস্টমাইজ করা যায়। এখন দেখুন এই যে আমাদের থিমের লুকটা,
আমাদের তো এরকম থাকবে না, আমাদের এই পেজগুলো এগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে আমরা লোগো দিব, এগুলো সব কিছু করব। করার আগে আপনাদের যেটা কাজ হবে, আমরা বিষয়টা দুইভাবে দেখাবো। একটা হচ্ছে প্রথমে লাইভ ডেমোস ইম্পোর্ট করব, তারপরে আমরা কি করব, লাইভ ডেমো ইম্পোর্ট করার পরে আমরা কাস্টমাইজেশন শিখব, নিজে বিল্ড আপ করা, দুইটাই আমরা শিখব। 1 মিনিট একটু সময় দেন। ওই যে দেখো ধান খেতে এই লোক। স্যার আমরা তো আগে স্যার ধরো ওগুলো বান্ধ, ধরে নিয়ে যাও। দুঃখিত। আচ্ছা দেখুন আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কিছু কাজ আছে এখানে, হ্যাঁ। তো এই কাজগুলো আমরা করব, ঠিক আছে। করার আগে আমাদের প্রথম কাজ, একটা ওয়েবসাইটের ইনস্টল করার পরে, থিম ইনস্টল করার পরে আমাদের প্রথম কিছু কাজ থাকে। কাজ থাকার পরে দেখুন এখানে আমরা যখন থিমটা ইনস্টল করলাম তখন ডিবি নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এর ভিতরে থিম অপশন, থিম বিল্ডার, থিম কাস্টমাইজার, রুল এডিটর, ডিবি লাইব্রেরি এবং সাপোর্ট সেন্টার, অনেক কিছু আসছে, হ্যাঁ। তারপরে এখানে আমাদের দেখুন প্রজেক্ট নামে একটি অপশন তৈরি হয়েছে। এই যে আমাদের পোর্টফোলিও ছিল না, আমরা যে অনেক অনেক কাজ করব, অনেক অনেক পোর্টফোলিও তৈরি করব, এই পোর্টফোলিওগুলো আপনি এখানে রাখতে পারবেন। পোর্টফোলিওর ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, বিভিন্ন কিছু আছে। তো তার আগে আমাদের ওয়েবসাইটটাকে আমরা একটু গুছিয়ে নিব। এখানে একটি লোগো দিব, আমরা কিছু পেজ তৈরি করব, পেজগুলোকে এখানে বসাবো, এই জাতীয় কিছু কাজ থাকে। তো এটা করার জন্য আপনাকে কিছু সিস্টেম ফলো করতে হবে, হ্যাঁ। 1 মিনিট, আমি এক মিনিট একটু সময় নিচ্ছি। দুঃখিত। দেখুন এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইট এগুলোকে একটু ডিজাইন করা, একটু চেঞ্জ করা, সবগুলো করা। তো আমাদের এখানে বিভিন্ন পেজ থাকবে, এখানে আমাদের পেজগুলো থাকবে, পেজগুলোর নাম থাকবে, এগুলোকে আমরা সাজাবো। এই সিম্পল পেজ, আনক্যাটাগরাইজড, এগুলোকে কেটে দিব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পেজ তৈরি করা। আমরা একটা পেজ তৈরি করি কিছু, এখান থেকে এগুলোকে কেটে দেন, এগুলো আমার দরকার নেই। আমি আমার নতুন করে আমার পেজগুলোকে আমি তৈরি করে নেব। আমি ট্রেসে ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি নতুন করে কয়টা পেজ তৈরি করব, হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, পোর্টফোলিও, গ্যালারি, অনেক কিছু আমরা তৈরি করতে পারি, তাই না? তো তার আগে আমরা যেটা করছি, অ্যাড নিউ, আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ধরে কয়েকটা পেজ তৈরি করার অপশন নিয়ে আসছি এখানে, ঠিক আছে? তোমরা এখান থেকে যাবা, জি কিছু বলছিলেন? না, কাস্টমাইজে গিয়ে তো আর পেজ তৈরি করা যায় না, পেজটা পেজে গিয়ে তৈরি করতে হবে এখান থেকেই। আচ্ছা দেখুন, কি জানেন, মানে ডিবি এটারে এডিট করে মানে বসায় দেন নামটা, মানে ডিবি পুরো লাইভ রিভিউটা। বুঝতে পারিনি আপনার কথা। আরে ডিবি ইয়াটা আছে না প্রজেক্টটা, হ্যাঁ, মানে ওটা আমি এডিট করতাম, ওটা ভিতরে যায় মানে লেখাগুলো চেঞ্জ করে আমি লিখে দিতাম। আচ্ছা আপনি করবেন, আস্তে আস্তে একটু সবুর করুন। দেখুন এখানে আমাদের আগে পেজ তৈরি করার সময়, দেখুন পেজ তৈরি করার সময় আমরা যখন আগে ডিবি থিম ইনস্টল করার আগে আমরা কি কোনো কিছু পেয়েছিলাম? এরকম একটা কিছু পেয়েছিলাম, দেখেন তো লেখা আছে বিল্ড ইউর লেআউট ইউজিং ডিবি, এরকম কিছু কি পেয়েছিলাম? না স্যার, পাইনি, কিন্তু ডিবি ইনস্টল করার পরে কিন্তু আমরা পেয়েছি, তাই না? তো এটার আগে আমরা এখানে কিছু হোম পেজ তৈরি করে নিচ্ছি। আমি হোম নামে একটা পেজ হবে, আমি এটাকে পাবলিশ করে দিলাম। তারপরে আরেকটাতে গেলাম, এখানে গিয়ে আমি অ্যাবাউট আস পেজ তৈরি করছি, পাবলিশ করে দিচ্ছি এটাকেও। তারপরে এখান থেকে আমি কন্ট্যাক্ট কাজটাকে তৈরি করে নিলাম, পাবলিশ করে দিচ্ছি। আপনি আরো একটা পেজ বানাতে পারেন, সার্ভিস পেজ, সবগুলো পাবলিশ হয়ে গেল। এবং এখানে
আপনি টিম পেজ বানাতে পারেন। আপাতত টিম পেজ বানাচ্ছি না, আমি একটা ব্লগ পেজ বানিয়ে রাখি আপাতত। পাবলিশ করে দিলাম, আর দরকার নেই, এগুলো কেটে দেন। স্যার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না আপনার। আমি তো স্ক্রিন শেয়ার করেই রেখেছি। আপনি এক কাজ করুন, আপনি ক্যান্সেল করে দিয়ে আবার প্রবেশ করুন। বাকিদেরও কি একই সমস্যা নাকি শুধু তো আরই সমস্যা? না স্যার, ঠিক আছে। আমরা দেখছি তো। ওকে, আচ্ছা স্যার আমারও সমস্যা ছিল তখন ধরে। দেখুন এখন এখানে রিলেট দিলে কিন্তু সবগুলো পেজে চলে আসবে, তাই না? অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম, সার্ভিস, আমাদের পেজ তৈরি করা শেষ। সবগুলো পেজে আমরা তৈরি করে ফেলেছি এবং এখানে রিলোড দিলে কিন্তু পেজগুলো শো করবে না। বাট এগুলো কি গুছানো নাই, কিন্তু আমরা একটু গুছিয়ে নেব। কিভাবে গুছিয়ে নিব? আমাদের এখন কাজ স্যার সকল মেনু সেটআপ করা। সিলেক্ট করা লাগে। আমাদের এখন কাজ হচ্ছে মেনু সেটআপ করা। মেনু, একটু মেনুটা সেটআপ করে আসেন। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান। মেনুতে গিয়ে আমরা একটা মেনুর নাম দিব MAIN, মেইন মেনু। মেইন মেনু বানালাম, ক্রিয়েট মেনু, সবগুলো কিন্তু আগের মতো। এবং এখান থেকে আপনি সবগুলোকে সিলেক্ট করে নেন, অ্যাড টু মেনু। সবাই চলে আসলো। হোম থাকবে সবার উপরে, তারপরে থাকবে অ্যাবাউট আস, অ্যাবাউট আসটা এখানে থাকবে, কন্ট্যাক্ট আসটা এখানে থাকবে, সার্ভিসটা এখানে থাকবে, ব্লগ এখানে থাকবে। এটা প্রাইমারি মেনু হিসেবে শো করবে। সেভ মেনু, এখান থেকে রিলোড দেন। দেখেন তো এখন দেখা যায় খুব সুন্দর। হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্যাক্ট আস এবং ব্লগ। আমাদের মেনু সেটআপ শেষ। এখন আমরা ব্লগ সেটআপ করব। স্যার প্রাইমারি মেনুটা এটা কি সিলেক্ট করছিলেন? প্রাইমারি মেনু সেট করেছি। এখানে একটা আছে অটোমেটিক্যালি অ্যাডেড নিউ টপ লেভেল পেজেস এট দিস মেনু। এটা যদি আপনি সিলেক্ট করে দেন, যে কোনো মেনু সিলেক্ট, একটা নতুন একটা পেজ তৈরি করার সাথে সাথে সেটা এখানে শো করবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই যেটাকে আমি শো করাবো শুধু সেটাই এখানে শো করবে, অন্যগুলো এখানে শো করবে না। স্যার আমরা প্রাইমারি মেনুটা চেক করে দেব সব সময়। অবশ্যই প্রাইমারি মেনু চেক করে দিবেন। আর ফুটারে মেনু চাইলে ফুটারে দিবেন, অথবা ডিবির আরেকটি মেনু আছে, এটার উপরে আরেকটা মেনু শো করে, ওটাতেও আপনি শো করাতে পারবেন। ওটা পরে দেখাবো। আপাতত আমাদের মেনু সেটআপ করা শেষ। তারপর আমাদের ব্লগ সেটআপ করতে হবে। আমরা সরাসরি সেটিংস থেকে জেনারেলে যাব। জেনারেলে গ্রিন বাংলা নাম যদি থাকে তাহলে থাকবে, না থাকলে অন্য কিছু আপনারা আপনাদের মতো করে দিবেন। আর ডেট ফরম্যাট এগুলো চেঞ্জ করে দিবেন। এনিওয়ান ক্যান রেজিস্টার, সবাই রেজিস্টার করতে পারবে। ডেট ফরম্যাটটা হবে +6, এ হচ্ছে +6। আর আমাদের এটাই থাকুক, সমস্যা নাই, এটাই থাকুক। সপ্তাহ শুরু হবে শনিবার, সেট করে দিলাম। সেভ চেঞ্জ। এবং এখান থেকে আপনি রাইটিংয়ে কিছু নেই, রিডিংয়ে চলে আসেন। এখান থেকে আপনি সেট করে দেন স্ট্যাটিক পেজ, হোম পেজ হিসেবে থাকবে হোম পেজ, পোস্ট পেজ হিসেবে থাকবে ব্লগ পেজ। সেভ। ওকে, এখন হোম পেজটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেল। তারপরে আপনি এই উইজার্ডগুলোকে কেটে দিবেন, দরকার নেই আমার উইজার্ড। তাহলে আমি কি করব? অ্যাপিয়ারেন্স থেকে উইজার্ডে যাব। আমার কোনো উইজার্ড দরকার নেই। ডান পাশে দেখেন সাইড বারে উইজার্ড আছে, বাম পাশে সাইড বারে উইজার্ড আছে। আমার কোনো কিছু দরকার নেই, এগুলো সব কেটে দেন। ডিলিট। আমার সাইড বার লাগবে না। পরে আমি আমার ইচ্ছা মতো করে সাজিয়ে নেব, ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী আমি এগুলো সাজিয়ে নেব। কিন্তু শুরুতে আপনারা এগুলো সব ডিলিট করে দিবেন। মাইক্রোফোন যাদের অন তারা সবাই অফ করেন। ফাঁকা, একদম ফাঁকা। ফুটার এরিয়া 3টা, 1 2 3, এগুলো সব কাটা। এটার ভিতরে কিছু নেই, এটার ভিতরে কিছু নেই, এটার ভিতরেও কিছু নেই। ওকে, একদম ফাঁকা হয়ে গেল। এখন এখানে রিলোড দেন, দেখেন কিচ্ছু নাই। একদম সুন্দর একটি সিম্পল একটি ডিজাইন। ঠিক আছে, উইজার্ড সেটআপ করা শেষ। আমাদের এখন লুক সেটআপ করতে হবে, এগুলোকে সেটআপ করতে হবে। তো এখন আমরা যেটা করব, এটা করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ড থেকে ছবিগুলো চেঞ্জ করব, ইমেজটা চেঞ্জ করব, লেখাগুলোকে চেঞ্জ করব, এই সবগুলো করব। করার জন্য আপনাদেরকে বেশ কিছু মানে নিয়ম কানুন এগুলো ফলো করতে হবে। হ্যাঁ, ফলো করার পরে এখানে অ্যাপিয়ারেন্স থেকে গেলেও আপনি কাস্টমাইজে গেলেও পাবেন। এখন আর আমরা ফ্রি থিম যেহেতু
প্রিমিয়াম থিম কাস্টমাইজ থেকে কাস্টমাইজ করব না, আমাদের এখন কাজ হবে ডিবিতে গিয়ে। ডিবি থেকে গিয়ে দেখুন থিম অপশন, আমরা থিমের ভিতরে কাজ করব। থিম অপশনে যান। থিম অপশনে গেলে দেখেন এখানে অনেক অনেক কিছু দেখাচ্ছে, দেখেছেন? এগুলো সব কিছু আমরা আলোচনা করব। তারপরে এখানে আমাদের লাইসেন্স কি দিতে হবে না? আমরা লাইসেন্স কি দিব? আমি আমার লাইসেন্স কিটা দিচ্ছি, বাট এটা আপনাদেরকে তো আর দেখানো যাবে না। আমি একটু স্ক্রিনটা অফ করে নিচ্ছি। আমরা এখান থেকে লাইসেন্স কিটা দিয়ে দিব। কোথায় গিয়ে লাইসেন্স কি দিতে হয়? ডিবি থেকে থিম অপশন, থিম অপশন থেকে আপডেট। আপডেটে আসলেই বলতেছে দেখুন ইউজার নেম এবং এপিআই কি, ইউজার নেম এবং এপিআই কি চাচ্ছে আমার কাছে। হ্যাঁ, এটা আমি দিব। তো এটা আমার কাছে আছে, আমি একটু স্ক্রিনটা অফ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড মানে এপিআই কি লাইসেন্স কি যেটা সেটাকে বসিয়ে দিয়েছি এবং আমি এখান থেকে সেভ চেঞ্জ করে দিচ্ছি। দেখুন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। স্যার এপিআই কি স্যার লাইসেন্স কি? রাইট, এপিআই কি হচ্ছে লাইসেন্স কি। আর স্যার ইউজার নেম কোনটা? স্যার ইউজার নেম কোনটা দেব? ইউজার নেম যে আমি যখন themeforest.net এ যখন একটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার পর আমার একটা ইউজার আইডি তৈরি হবে না, ওই ইউজার আইডি। অথবা তারা আপনাকে মেইল করে। অ্যাকাউন্টটা কি স্যার আমার দেব নাকি এটা ক্লায়েন্টের নাম বসায় দেব? ক্লায়েন্টের নামে হবে, ক্লায়েন্টের নামে হবে। এবং তারা এই থিমটা ক্রয় করার সাথে সাথে আপনাকে একটা ফাইল পাঠাবে, আপনার মেইলে একটা ফাইল আসবে, একটা মেইল আসবে। তো সেখানে আপনার লাইসেন্স কি, তারপরে সেখানে আপনার ইউজার আইডি এগুলো সব তারা দিয়ে দিবে। স্যার আমার মেইলে আসবে? হ্যাঁ, যে যে অ্যাকাউন্ট করবে, যে থিম ক্রয় করবে তার এখানে আসবে। আর যদি ক্লায়েন্টের কাছে আসে, ক্লায়েন্ট সব আপনাকে দিয়ে দিবে। পরে তো আমি ব্যবহার করতে পারবো, আমি তো জানিয়ে ফেললাম। আপনি জানলেই ব্যবহার করা যাবে না, তারটাতেই ব্যবহার করতে পারবেন। একবার ব্যবহার করার পরে ওটা আর কারো তারটা নিবে না। কথা বুঝতে পেরেছেন? ওটা আপনি একবারই ব্যবহার করতে পারবেন একটা ওয়েবসাইটে, তারটাতে ব্যবহার করার পর আরেকটাতে ব্যবহার করলে তো কাজ করবে না। স্যার ওই ফাইলটার মধ্যে স্যার ওই যে লাইসেন্স কি থাকবে নাকি? রাইট, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, মানে আপনি যেটা ভাবেন, হ্যাঁ, তারা আরো মানে কি বলে ওটা 50 বছর আগে ভেবে রাখছে যে ক্লায়েন্টকে দিয়ে যখন ফ্রিল্যান্সারকে দিয়ে যখন কাজ করানো হবে তখন ওই একই লাইসেন্স কি তারা 10 জায়গায় ব্যবহার করবে। তো এটা সম্ভব না, এই সিস্টেম তারা আগেই সেরে দিয়েছে। একটা থিম একবারের বেশি 2 জায়গায় ব্যবহার করা যায় না। তারা কিছু কিছু জিনিস থাকে পাবলিক লাইসেন্স বা ক্লায়েন্টের কাজ করানো ছাড়া নিজে দেখতে পারবেন, করতে পারবেন, এরকম কিছু করতে পারবেন। স্যার শেখার জন্য স্যার ক্র্যাক ইউজ করলে স্যার? হ্যাঁ, আপনি করেন, ক্র্যাক ফাইল যদি আপনার কাছে থাকে আপনি করবেন, কোনো সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, দেখুন আমার লাইসেন্স কি দেওয়া শেষ। এখন দেখেন আমি খুব সহজে এগুলো সবই আলোচনা করব। হ্যাঁ, এই থিমের ভিতরে লোগো, ফিক্সড নেভিগেশন বার, এগুলো সবই আমি আলোচনা করব। কিন্তু তার আগে দেখুন আমি একটা পেজ খুব সহজে কিভাবে তৈরি করি। আমার অল পেজেসের ভিতরে হোম পেজে কি কিছু আছে? কিছু নেই। দেখেন আমি যখনই আমি আমার লাইসেন্স কিটা দিয়ে দিয়েছি, দেখেন খুব সহজে আমি একটা হোম পেজ তৈরি করতে পারবো। কিভাবে তৈরি করব? দেখুন ডিবির অনেক অনেক লেআউট আছে। যেরকম আমরা থিম ফরেস্টে গিয়ে কি বি থিমের অনেকগুলো ডিজাইন দেখে আসলাম না, অ্যাবার্ডা থিমের অনেক ডিজাইন দেখে আসছিল না গত ক্লাসে, এরকমভাবে করব। দেখুন আমি চাই কোনটাকে, হোম পেজটাকে এডিট করতে। যান, এডিটে যান। এখানে দেখুন লেখা আছে এডিট উইথ ডিবি বিল্ডার, ক্লিক করেন। এখানে আমাদের হোম পেজটাকে আমি এখন ডিজাইন করব খুব সুন্দর করে। মানে আপনাকে ক্লায়েন্টের কাজ যেভাবে করতে হবে ঠিক সেটাই আমি দেখাচ্ছি। দেখেন বলতেছে ওয়েলকাম টু ডিবি বিল্ডার, টেক মি ট্যুর। এখানে আসতেছে ইন টু ট্যুর অ্যান্ড স্কিপ দ্য সেট। আপনি এগুলো থেকে লোড এ নিউ লেআউট লোড করবেন। দেখেন আপনাকে লেআউট দেখাবে তারা। এখানে অপশন আছে বিল্ড ফ্রম স্ট্রেস স্টার্ট বিল্ডিং, মানে আপনি নিজে তৈরি করবেন। ব্রাউজ লেআউট এবং চুজ পেজ। আমি এখান থেকে ব্রাউজ লেআউটে ক্লিক করছি। লেআউটে ক্লিক করার পরে দেখুন এখানে তাদের অনেক অনেক ডিজাইন আসতেছে, দেখেছেন? এগুলোর ভিতর থেকে আপনি অবশ্যই একটা চুজ করে রাখবেন না যে আমি এটাকে চাই।
আপনি যদি এরকমটা চান, দেখেন এখানে হোভার করলে দেখাচ্ছে, দেখুন। আর অনলি এটা হোম পেজেরটা না? হ্যাঁ, এটা হোম পেজ। এটা হোম পেজ, আপনার এখানে লেখা আছে, লেখা থাকবে হোম পেজ, তারপর হচ্ছে আপনার কি বলে বিভিন্ন কিছু লেখা থাকবে। তো আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন, ফ্যাশন অ্যান্ড বিউটি, হেলথ, কমিউনিটি, তারপরে হচ্ছে বিজনেস, কমিউনিটি নন ফোরাম, এরকম বিভিন্ন কিছু আপনি এখান থেকে লেআউট সিলেক্ট করতে পারবেন। দেখেন ডিজাইন অ্যান্ড এজেন্সি, রেস্টুরেন্ট এজেন্সি, তারপরে কফি শপ, ফার্মার্স মার্কেট, ইয়োগা স্টুডিও, তারপরে এই যে দেখুন ওয়েব এজেন্সি। আমরা কি ওয়েব এজেন্সি চাই না আমাদের? আমরা দেখেন ওয়েব এজেন্সি তৈরি করি। দেখুন এসিও এজেন্সি, অনেক কিছু আছে। তো আমি বেশিরভাগ সময় এটা দিয়েই দেখাই, আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি। ওয়েব এজেন্সি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি লাইভ ডেমোটা দেখতে পারবেন, যে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। ভিউ লাইভ ডেমো, এটাও দেখে আসতে পারেন। এখানে ক্লিক করলে নতুন ওপেন হবে আপনার ওয়েবসাইটটা, ঠিক আছে এরকম হবে। এটাকে যদি আপনি ইনস্টল করে নেন, ঠিক আছে। অথবা আপনি যদি চান যে না আমি এটা, অ্যানিমেশন আগে থেকে দেওয়া আছে। হ্যাঁ অ্যানিমেশন দেওয়া আছে, সব পাবে, সব অ্যানিমেশন পেয়ে যাবে। তারপরে আপনি যদি চান যে না এটার ভিতরে দেখেন এই যে এটা তো একটা, তারপরে কেরিয়ারের নামে পেজ আছে, কন্টাক্ট, হোম পেজ, ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও পেজ, প্রাইজিং পেজ, সার্ভিস পেজ, সবগুলো পেজে আপনার লাগবে। তাহলে আপনি কি সবগুলো, এখানে হোম পেজটাকে সিলেক্ট করেছি, তাহলে আমার কোনটা হোম পেজটা দরকার, এখানে হোম পেজ, তাই না? তো যখন আমি ল্যান্ডিং পেজে যাব অথবা প্রাইজিং টেবিলে যাব, তখন কি আমি প্রাইজিংটাকে সিলেক্ট করে দিব, তখন আমার এখানে প্রাইজিং যে পেজটা আছে সেটাই ডেমো, সেই ডেমোটা ইম্পোর্ট হবে, ঠিক না? যখন আমি পোর্টফোলিও পেজে যাব তখন আমি পোর্টফোলিওটাকে নিব, যখন আমি সার্ভিস পেজে যাব তখন আমি সার্ভিসটাকে সিলেক্ট করে নিব এবং সার্ভিসটাকে ইম্পোর্ট করব। পোর্টফোলিও হচ্ছে প্রজেক্ট, দেখেন এটা হচ্ছে সার্ভিস পেজ বা প্রাইজিং টেবিল। আর সার্ভিস পেজ দেখেছেন, সার্ভিস পেজটাকে আমরা সার্ভিস পেজটাকে ইম্পোর্ট করব। তো এটা করার আগে আমরা হোম পেজটাকে আগে করে নিই। দেখুন একটু সময় নিচ্ছে, কেটে দেন, এখান থেকে কেটে দেন, আবার যান। সরি, এখানে ক্লিক করলেই আসবে। হ্যাঁ, আমাদের দরকার কোনটা? এই তো হারিয়ে ফেললাম, ওয়েব এজেন্সি। এই তো আমরা এটাকে ইম্পোর্ট করি। হ্যাঁ, এখন ইউজ দিস লেআউট, ডেমো দিলে তো এইদিকে চলে যাবে। ইউজ দিস লেআউট, ইউজে ক্লিক করুন। একটু সময় নিচ্ছে দেখুন, যেহেতু আমার লাইসেন্স কি দেওয়া আছে আমি এটা পাচ্ছি, আর যদি লাইসেন্স কি দেওয়া না থাকে তাহলে আপনি এটা পারবেন না। ক্লায়েন্ট আপনাকে এরকম করে একটা সিলেক্ট করে দিবে যে তুমি এই টেমপ্লেটটা আমার এখানে ব্যবহার করবা। হয়ে গেছে আমার ওয়েবসাইট। স্যার ক্লায়েন্টের ডেমো দেখেই বলবে না? হ্যাঁ, ক্লায়েন্ট ডেমো সিলেক্ট করে দিবে যে এই ডেমোটা আমাকে দিবা। আমি একটু সেভ করে নিচ্ছি। আপনার সাইডে এসে রিলোড দেন, দেখেন হোম পেজের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে কিনা। এটাই কি সেই আমাদের ওয়েবসাইট? এটা এখন আমার এখানে দেখেন ফুললি লোডেড হয়ে গেছে। হয়েছে? হয়েছে না? হ্যাঁ স্যার। তারপরে এখন এটা তো শেষ হয়ে গেল, তাহলে এখন আমার কি অ্যাবাউট আস পেজটাতে একটু ডিজাইন করি। একটু বেগে আসেন। সেভ, ড্যাশবোর্ডে যান। কি আপডেট বলতেছে? এটা তো পুরাতন থিম, ডিবিটাকে আপডেট দিতে বলতেছে, তাই না? আচ্ছা দিমুনি, পরে দিব। আবার আপনি আরেকটা পেজে যান, অল পেজেস। আপনি অ্যাবাউট আস পেজটাতে যান, এডিট। এটা দরকার নেই, এটা কেটে দেন। এডিট উইথ ডিবি বিল্ডার।
সব তো আগের মতনই স্যার, যেমনি করে আছেন আগের মতো। সেম সেম। তাহলে এখানে ওয়েব এজেন্সি আবার সার্চ দেন। এই হচ্ছে ওয়েব এজেন্সি, ক্যারিয়ার পেজ, ল্যান্ডিং পেজ। আমি এখানে যাই আগে, সব এখান থেকে অ্যাবাউট আস পেজটাকে খুঁজে বের করেন। কোথায় অ্যাবাউট? ওয়েব লিখে সার্চ দেন। স্যার ওয়েবসাইটের ধরন অনুযায়ী আমরা এই যে লেআউট গুলো ইউজ করব না? রাইট রাইট রাইট। এটা তো এজেন্সির মনে হয় ওয়েবসাইট হবে তাইলে। এজেন্সি ওয়েব এজেন্সি ওয়েবসাইট তৈরি করে, তারা ওয়েবসাইট বানিয়ে দেয়, ওয়েবসাইটের কাজ করে দেয়। তো এখানে তো আমি পাচ্ছি না আসলে। এক মিনিট, আমি এটাকে কেটে দিয়ে আমি সার্ভিস পেজটাকে অ্যাড করে নিই, যে কোনো একটা করলেই হলো। যেহেতু আমি পাচ্ছি না, হ্যাঁ, অ্যাবাউটটা নেই, মানে আমাদের এটা তো ফুলফিল ভার্সন না, বুঝেন নাই? কি বলে, মানে ফুলফিল লাইসেন্স কি দেওয়া না। আর এগুলো দিয়ে যদি একদম অ্যাকুরেট থাকতো তাহলে তো আমরা ক্লায়েন্টের কাজই করতে পারতাম। এগুলো হচ্ছে আপনার শেখার জন্য নেওয়া, আপনাদেরকে দেখাবো শেখাবো এই জন্য নিয়েছি। ব্রাউজ লেআউট, আমি ওয়েব সার্ভিস নিব, তাই না? ওয়েব এজেন্সির ভিতর থেকে সার্ভিস পেজটাকে নিব। এখানে যাই, এখান থেকে আপনি সার্ভিসটাকে সিলেক্ট করে নেন এবং এটাকে ইউজ দিস লেআউট সিলেক্ট করে নেন। দেখেন আপনার ওয়েবসাইটে এটাও ইম্পোর্ট হয়ে যাবে। একটা ওয়েবসাইট বানাতে তাহলে কতক্ষণ সময় লাগতে পারে আপনি খেয়াল করুন। স্যার 2 ঘন্টা একটা ওয়েবসাইট শেষ। হাইস্ট লাগবে না 4 ঘন্টা। মানে সুন্দর একবার হাইস্ট। আর এটা কত টাকা না দিবেন? ভাই কাজ আছে কাজ আছে, আস্তে আস্তে দেখেন না। 2 ঘন্টা যদি ওয়েবসাইট বানালেন তাহলে তো হইছেই। মানে পুরো ডিজাইনটাকে ইম্পোর্ট করতে আপনার 2-2.5 ঘন্টা সময় লাগতে পারে, বাট ডিজাইন করতে আরও বেশি সময় লাগবে। আর ক্লায়েন্ট তো এই যে এখানে যা লেখা আছে এটাই কি নিবে? ফুল সার্ভিস ওয়েব ডিজাইন এজেন্সি, এটা উনি নিবে না। এটা ওনাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে আওয়ার ওয়ার্ক এগুলো চেঞ্জ করে দিবে, এখানে লিঙ্ক আপ করে দিতে হবে। হোয়াট উই ডু, এই কালারগুলো এরকম থাকবে না, উনি ফন্ট এটা চাইবে না, উনি ফন্টটা চেঞ্জ থাকবে। ওনার ফন্ট ফ্যামিলি, আমরা ফন্ট ফ্যামিলি শিখেছিলাম না, লেখার ডিজাইনটা, এগুলো চেঞ্জ করে দিতে হবে, এই লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে। এগুলো করতে আমাদের সময় লাগতে পারে, তাই না? আমার এটা হয়ে গেছে, সেভ করে নেন এখান থেকে। এখন এখানে অনেক মজা লাগে ওয়ার্ডপ্রেসে কাজ এখানে করতে। এসে সার্ভিসে ক্লিক করলে এখন দেখেন আপনার সার্ভিস পেজটা এখানে শো করতেছে। করেছে? সার্ভিস পেজ চলে আসছে না? দেখেন কত সুন্দর ডিজাইন। এখন আমি কন্টাক্ট পেজটাকে সাজাই, আবার এখানে যান, আবার ড্যাশবোর্ডে চলে যান। স্যার এ দিয়ে কি স্যার প্লাগইন ইউজ করবেন না? এখানে কোনো প্লাগইনস প্রয়োজন নেই। প্লাগইনস করব কেন? তাদের সবই তো আছে। স্যার আপনি না বলেন থিম কিনা লাগে, প্লাগইন কিনা লাগে, তাহলে হ্যাঁ, প্লাগইনস কেন লাগবে? অনেকেই চাইবে, অনেকে হয়তো চাইতে পারে যে আমি যে কন্টাক্ট ফর্মটা চাচ্ছি এখানে যেটা দেওয়া আছে এই ফর্মটা আমি চাই না, আমি এটা অন্যরকম আরেকটি ফন্ট চাই, অন্যরকম ভাবে আরেকটি চাই। তো তখন উনি ওনার চাহিদা উনি নিবে, কন্টাক্ট ফর্ম 7 এর কন্টাক্ট ফর্ম নিবে, তাহলে তখন আপনাকে তো প্লাগইন কিনে দিতে হবে। যদি তার কোনো ইয়া থাকে তাহলে ওনার কিনে দেবে না? রাইট। আর যদি আমি যেটা দিই তাহলে ওইটা যদি চলে তাহলে আমি যেটা দিই ওইটাই গুণ। অবশ্যই। আমি কন্টাক্ট আস পেজটাকে এখন নিচ্ছি একইভাবে আগের মতোই। আমি আবার এখানে লিখি ওয়েব এজেন্সি, এটা এখান থেকে কন্টাক্ট পেজটাকে সিলেক্ট করে নেন। এই হচ্ছে কন্টাক্ট পেজটা, দেখতে এমন লাগছে। ইউজ দিস লেআউট। এখন কন্টাক্ট পেজটাও চলে আসবে, হয়ে গেছে। দেখুন কন্টাক্ট আস, সেভ। এখন কন্টাক্ট আসে ক্লিক করুন, দেখেন কন্টাক্ট আস পেজ চলে আসলো এখানে। পেয়েছেন? খুব সুন্দর না?
দেখেন ম্যাপ সহ চলে আসছে আমার এখানে। তার মানে আমার সবগুলো পেজ এখন ডিজাইন করা শেষ। এখন আমি এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। স্যার কন্টাক্ট আছে যে এটা দেওয়া আছে ওই যে লোকেশনটাকে, তার লোকেশনটাকে সেট করে দেওয়া যাবে না তাদের লোকেশন? অবশ্যই, তা না হলে কি আমি কি এখানে এটা কোনটা শো করতেছে দেখেন তো, সান ফ্রান্সিসকো। এটা কি আমার আমার লোকেশন থাকবে? লোকেশন তো আমি সেট করে দিব আমারটা, আমার যেটা খুশি। ওই যে প্লাসে গিয়ে চিহ্ন করে ওই জায়গায় সেট করে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে না, আমি দেখাবো সামনে, একটু একটু সময় দিতে হবে। এখন আমি আমার এটাকে দেখি আপডেট করতে পারি কিনা। এখান থেকে নয়, থিমসে গিয়ে আপডেট করে নিই। মানে এটা পুরাতন থিম তো আপডেট করতে বলতেছে, আমি আপডেট করে নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের হোম পেজ। দেখেন কত সুন্দর একটা হোম পেজ তৈরি হয়ে গেছে। এখানে আমাদের অ্যাবাউট আস পেজ তৈরি করে নিই, আমাদের সার্ভিস পেজ, কন্টাক্ট আস পেজ। ব্লগ পেজে তার কোনো পোস্ট নেই যেটা শো করবে, এখানে একটা পোস্ট আছে, একটাই শো করতেছে। তো আমি এখন আপনাদেরকে দিচ্ছি, আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা একটু একটু ভিজিট করে দেখুন সবাই। আর এই জায়গায় কি স্লাইডার নাই? না, এখানে কোনো স্লাইডার নেই। স্লাইডার এই ডিজাইনে নেই। আপনি যদি চান ডিজাইনে বানাবেন স্লাইডার, স্লাইডার দেখাবো দেখাবো। সবুর সবুর, এই লিঙ্কটা পেয়েছেন সবাই? জি স্যার। এই লিঙ্কটা এখন একটু চেক করেন আপনারা। স্যার আপনি কি এই জায়গায় কোনো লোগো ইউজ করছেন? আপনার ওই যে এইচডি লোগো দেখা যাচ্ছে ওই আগেরটাই। কোথায়? ওই যে উপরে যে গ্রিন বাংলার সাথে লিংকের সাথে যে থাকে না, এই যেখানে? হ্যাঁ হ্যাঁ, আমার এখানে তো নেই, আপনার এখানে শো করেছে? হ্যাঁ স্যার স্যার হোয়াটসঅ্যাপে ডিফল্টটা দেখাচ্ছে। ওটা আগেরটা দেখাচ্ছে, ওটা চেঞ্জ করা যাবে, আমি দেখাবো সামনে কিভাবে চেঞ্জ করতে হবে। স্যার আমরা তো শুধুমাত্র হোম আর সার্ভিসেস এই দুইটা পেজে ইনস্টল করেছি, তাই না? কোনটা কাজ করেছি? আর কন্টাক্ট আস। হ্যাঁ, অ্যাবাউট আসটাও করা যাবে, কিন্তু অ্যাবাউট আসটা আমি ওয়েব এজেন্সির অ্যাবাউট আসটা পাইনি, এজন্য করিনি। আমি অন্য আরেকটা করে নিব, অন্য একটা পছন্দ মতো করে নিব, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালারটা স্যার একবারে ভালো লাগে না, সাদা। কোনটা ব্যাকগ্রাউন্ড কালার? স্যার এই যে সার্ভিসে এগুলো আমি চেঞ্জ করব। এটা সাদা, এটা সাদা ইমেজ পিছনে, এটা ইমেজ আছে। এই যে যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইমেজ, এগুলো ইমেজ, এত সহজ নয় ডিজাইন। এই যে এগুলো ইমেজ, এই যে দেখা যাচ্ছে না, এগুলো ইমেজ। এগুলো কি মনে করছেন এমনি এমনি আসছে? এখানে এমনি এমনি আসে না, এগুলো নিয়ে আসতে হয়েছে। সবাই দেখেছেন? ভালো করে দেখেছেন? জি স্যার। জি স্যার, দেখেছি স্যার। আচ্ছা, এখন স্যার আপনার ওয়েবসাইট স্লো নাকি আমার নেট স্লো? আপনার ওয়েবসাইট না, আপনার নেট স্লো। আচ্ছা, এখন আমাদের কিছু কাজ বাকি আছে। আমরা এখন তো বানাইলাম, হ্যাঁ, এখন আমাদের এই যেগুলো চেঞ্জ করতে হবে, এগুলো কিভাবে করব, এগুলো আরো এগুলো শিখবো। এগুলো শেখার জন্য আমরা ডিবির প্রত্যেকটি, যেহেতু ডিবি থিম ইনস্টল করেছি, ডিবির প্রত্যেকটা অপশন, সবগুলো অপশন আমরা একটু একটু করে দেখে আসব, তাই না? তো থিম অপশনে যান। থিম অপশনে যাওয়ার পরে সবার আগে আসছে লোগো। দেখেন তো আমাদের এখানে কোনো লোগো আছে?
আমাদের এখানে কোনো লোগো নেই, কোনটা শো করতেছে ডিবি। তো আমি এখানে একটা লোগো দিতে চাই, আমি একটা লোগো দেই তাহলে। আর লোগো দিতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, লোগো এখান থেকে সেট করতে হবে। আপলোড লোগো মিডিয়া ফাইল, মিডিয়া ফাইলে কোনো লোগো আছে? কোনো লোগো নেই, সব ইমেজগুলো শো করতেছে। তো আমি আপলোড করে নিয়ে আসি একটা, সিলেক্ট দ্য ফাইল, ডাউনলোড। স্যার এজেন্সির লোগো সেট করে দেন। এটাই আমার এজেন্সি, স্ট্যাটাস লোগো। চেঞ্জ, এখানে রিলোড দেন, দেখেন তো এটা চেঞ্জ হয় কিনা। হয়েছে? লোগো চেঞ্জ হয়েছে? লোগো চেঞ্জ হয়েছে। আমার সাথে সাথে কথা বলবেন, তাহলে মানে আমার ক্লাস নিয়েও মজা লাগবে, আপনারাও বুঝতে পারবেন। কথা বলা শেষ হওয়ার সাথে সাথে আবার মিউট করে ফেলবেন। জি স্যার। স্যার আমার এখানে চেঞ্জ হয় নাই, রিলোড দিছি। আবার দেন। সার্ভারে প্রবলেম তাহলে। নেট প্রবলেম তো। আচ্ছা দেখুন, এখানে লেখা আছে ফিক্সড নেভিগেশন বার। আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ে আলোচনা করছি এখান থেকে। এখন এই আলোচনা যদি আপনারা না বুঝেন, স্যার নেভিগেশন কি ন্যাব মানে মেনু নাকি? এই যে এটাকে নেভিগেশন বার বলা হয়। এটা পুরাটাকে? এই পুরোটা। স্যার আপনি না হেডার দিয়ে করছেন, মানে হেডার একটা মেনু আইটেম। কোথায় আমি হেডার দিলাম? কোথায় হেডার করলাম? স্যার এসটিএমএল করার সময়, এসব করার সময় হেডার ট্যাগ ব্যবহার করেছিলাম। ক্লাস ব্যবহার করছিলেন হেডার? কি স্যার ক্লাস ব্যবহার করছিলেন, ডি ক্লাস হেডার। ও আচ্ছা দেখুন, লোগো আসছে স্যার। ফিক্সড নেভিগেশন বার এটা হয়ে গেল। এটা যদি আমি এনেবল করা আছে, যদি ডিসেবল করে দেই, তাহলে দেখেন কি পরিবর্তনটা হয়। সেভ চেঞ্জ, রিলোড দেন, দেখেন তো মেনু দেখা যায়। নেভিগেশন বার বা মেনু আইটেমটা যেটা দেখা যায় কিনা? স্যার দেখা যায়। স্যার মেনু এখন আর সাথে সাথে আসে না, মেনু উপরে ফিক্সড। মেনু চলে গেছে, মেনু ফিক্সড না। বাট এটাকে যদি আপনি এনেবল করে দেন, ফিক্সড নেভিগেশন মেনু এনেবল করে দেন, তাহলে দেখুন এখন দেখেন তো মেনু দেখা যায়, মেনু ফিক্সড থাকে না? জি স্যার মেনু দেখা যায়। আচ্ছা, এটা ছিল এটার কাজ। এরকম কাজই আপনাদেরকে দিবে। এখানে লেখা আছে এনেবল ডিবি গ্যালারি। একটা গ্যালারি তৈরি করি, এটাকে এনেবল করে আসি। অ্যাড নিউ, একটা পোস্ট করব। এইভাবে হবে না, 1 মিনিট। এভাবে দিলে আপনারা বুঝবেন না।
পাবলিশড ক্লাস করি। ওকে, টাইটেলও দিতে হবে। GA গ্যালারি নামে একটি পোস্ট করলাম। ক্লিক করুন গ্যালারিতে। এটা আসেনি তাই না? আচ্ছা, স্যার এখন যা পোস্ট করবেন সব কি স্যার ব্লগে যাবে? হ্যাঁ, পোস্ট করলে সবসময় ব্লগে যাবে, কারণ ওটা তো আমি সেট করে দিয়েছি। পোস্ট ব্লগ সেট করা আছে। আচ্ছা আচ্ছা, এই ডিবি এনেবল গ্যালারিটাকে এবার এনেবল করে দিয়ে দেখেন। এখানে সে রিলোড দেন, আসছে না তাই না? আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি, এটা আপাতত বাদ দেন। এই গ্যালারির বিষয়টা আমি আবার যখন পেজ বিল্ডিং করব তখন দেখাবো। আচ্ছা, কালার পিকার ডিফল্ট প্যালেট এখন তো লাগেই দেখা যায়। আচ্ছা, অল পেজে যান। অল পেজ থেকে এটা হোমে থাকুক। আমাদের অ্যাবাউট আস পেজে তো কিছু নেই, কাজে অ্যাবাউট আস পেজে আমি এডিট করি। দেখেন ডিবি থিমটা আসলে কেমন, প্রিমিয়াম থিমগুলো কেমন হয় দেখুন। প্রিমিয়াম থিম দিয়ে যখন আমরা পেজ বানাতে যাব তখনই আমাদের এরকম কিছু অপশান আসবে। তো এডিট উইথ ডিবি বিল্ডার দিয়ে এডিট করব। আমি এখন আর নতুন করে কোনো কিছু ব্রাউজ করব না। এই যে একটি সুন্দর ডিজাইন যে আমি সরাসরি ইম্পোর্ট করেছি, এটা করব না, না করে আমি তৈরি করব। দেখুন স্টার্ট বিল্ডিং অপশন আসতেছে, র কলাম, এগুলো নিয়ে আলোচনা হবে পরে, আমি আলোচনা করব আপনাদের কাছ থেকে। একটা গ্যালারি বানাচ্ছি, দেখুন অটোমেটিক গ্যালারি নিয়ে নিল, দেখছেন? ইমেজ নেন, সিলেক্ট, ইমেজের সাইজ ছোট বড় তো স্যার ইমেজ অটো ফিক্সের কোনো অপশন নাই? আচ্ছা, আছে আছে, সবর করতে হবে। থাকুক, ওগুলো সেভ করে নেন, দেখেন সেভ। এখন এখানে এসে অ্যাবাউট আস পেজে দেখুন, এখানে যখন আমি মাউসটাকে নিচ্ছি এগুলো কি ইমেজ, এই যে একটা ব্লার অপশন আসতেছে না, ক্লিক করলে কি পপ আপ হয়ে উঠে আসে, দেখছেন? পপ আপ হয়ে উঠে আসে না ইমেজের সাইজ অনুযায়ী? এটাই হচ্ছে এই যে ডিবি গ্যালারি, এনেবল ডিবি গ্যালারি। এটা যদি অফ করে রাখেন আপনি, তাহলে এখন এসে রিলোড দেন, এখানে রিলোড দেন, এখানে সেভ হয়নি। পপ আপ হয়ে আসতেছে। আচ্ছা, এটা কাজ করছে না আপাতত, আমি দেখাই দিই। ওকে, বাদ দেন। ডিবি গ্যালারি, কালার পিকার ডিফল্ট প্যালেট। এখন দেখুন একটা মজার জিনিস, আমি এখানে কিছু লেখা নেই, শুরুতেই টেক্সট, এবং এই বডিতে আমি লিখে দিচ্ছি, সরি, ওয়েল
ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটাকে হেডিং করে দেন, মাঝখানে আনেন। এই একটা লেখা, ঠিক আছে। এখন অ্যাবাউট আসতে রিলোড দেন, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট লেখা আসছে না? এখন এই লেখাটার আমি কালার করব। যদি কালার করতে যাই দেখেন কিছু জিনিস আসবে আমার কাছে, একটু খেয়াল করুন। এটাকে যদি আমি কালার করতে চাই, এখান থেকে আমাকে ধরতে হবে তাকে। কিভাবে ধরবো? দেখুন কিভাবে ধরলাম, দেখুন এই লেখাটাকে আমি ধরতে চাই, সরি এই লেখাটাকে আমি ধরতে চাই। এখানে এসে সিটিংসে ক্লিক করেন, এই যে এখানে র সিটিংয়ের ভিতরে কলামের ভিতরে এই লেখাটা আছে, ঠিক আছে। সরি এটার ভিতরে নেই, 1 মিনিট, আমার এইটার ভিতরে এই লেখাটা আছে, এইটাই টেক্সট। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে যখন আমরা এটা কালার দিতে যাব, ডিজাইন থেকে হেডিং টেক্সট, দেখুন হেডিং টেক্সটের কালার আসতেছে, কালো, সাদা, লাল, এই যে বিভিন্ন কালার। দেখেন তো এই কালারটাই কিনা সেটা একটু দেখুন তো, কালো, সাদা, লাল, কমলা, ইয়েলো, গ্রিন, ব্লু থাকে না? এই কালারটা কি এই কালারটা না? একটু খেয়াল করে দেখুন, এইটা এবং এইটা একই কিনা। জি স্যার। আমি এটাকে চেঞ্জ করব। এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, সাপোজ আমি এই কালারটাকে চেঞ্জ করতে যাচ্ছি, এই কালারটাকে চেঞ্জ করে আমি এরকমটা দিতে চাচ্ছি। চেঞ্জ হয়েছে? সেভ চেঞ্জ করেন। স্যার কিভাবে আনলেন? এই যে এখানে ক্লিক করলাম, এখন এখানে রিলোড দেন, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। সেটিংসে যান, ডিজাইনে যান, হেডিং টেক্সটে যান, কালারে দেখুন তো চেঞ্জ হয়েছে কিনা। জি স্যার হয়েছে। তাহলে এইটার কাজটাই মূলত এইখানে, বুঝতে পেরেছেন? তারপরে এখানে লেখা আছে গ্রিপ। আচ্ছা, আপনাদের বুঝতে কি কষ্ট হইতেছে আগে তাই বলেন, আমি তো একদিক থেকে দেখাই যাইতেই আছি, হ্যাঁ, পরে আবার আপনারা বুঝবেন যে ভাই এগুলো কোথা থেকে কিভাবে আসলো। স্যার কালারটা বুঝিনি না, তো সব ঠিক আছে, কিভাবে স্যার এগুলো বুঝতেছি, বাট আমরা তো আর কি প্রিমিয়াম থিম নিয়ে কখনো কাজ করিনি, আর এখানে কাস্টমাইজেশন অনেক, তো একটু আর কি যদি নিজে হাতে করব তাহলে এই জিনিসটা হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। আপাতত দেখছি স্যার ঠান্ডা মাথার পরে আবার মানে আস্তে আস্তে দেখে দেখে বুঝতে হবে আর কি। এটা একটু জটিল, বুঝছেন, একটু জটিল। জি স্যার, মানে আস্তে ধীরে একটু একটু করে করে মানে টেনে টেনে ভিডিওটা ভালো করে আবার দেখতে হবে। ভিডিও 5-6 বার দেখলে শিখে যাবে। জি স্যার, ভিডিওটা বারবার দেখে একটু বুঝতে হবে। আচ্ছা, তারপরে নীরবে তাকে এসে আপনি করতেছেন, বুঝার চেষ্টা করতেছি, এই আর কি। না বুঝলে প্রশ্ন কইরেন। আর কালারটা কি টেস্ট করা অন্য জায়গা থেকে কপি করে আনা, যেমন কোড? মানে আমরা যখন একটা ডিজাইন করব, এই যে ডিজাইনটা যখন করব, আমাদের শর্টকাট কিছু কালার লাগতে পারে না? জি স্যার। এই শর্টকাট কালারটা কিভাবে সেট করি দেখেন। আমি এই কালারটাকে চেঞ্জ করি, আমি এই লেখাটাকে বড় করতে চাই। দেখুন সাধারণ একটা জিনিস আমি দেখাই, এই লেখাটাকে বড় করতে চাই, আর একটু বড় করতে চাই, ডিজাইন দিতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট লেখা থাকলো, একটু ডিজাইনে যান, হেডিং টেক্সট, যেহেতু এটা হেডিং টেক্সট, এটার ফন্টটা চেঞ্জ করে দেন। দেখেন এই যে দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেল। তারপরে স্যার এরকম এরিয়াল টিরিয়াল আছে নাকি এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ, হেডিং কালার এটাকে লাল করে দেন, দেখেন লাল হয়ে গেছে। ফন্ট সাইজ আছে এটা দেখেন, হেডিং টেক্সট সাইজ বাড়িয়ে দেন, এখানে লিখে দেন 60 পিক্সেল। দেখেন তো বড় হয়েছে, লেখা চেঞ্জ করেছি,
খুব ইজি না? জি স্যার। এইটা ছিল এটার অপশন। এখন এখান থেকে আপনি সেভ করে দিবেন। স্যার একটু লেখা চেঞ্জটা আবার দেখান তো। এই যে এখানে ক্লিক করুন, ডিজাইনে আসুন, টেক্সটে যান, হেডিং ফন্ট, এই যে চেঞ্জ। স্যার বুঝছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। এর সাথে কি সহজ কিছু আছে? খালি মাউসের কাজ, একটা কোডিংও করা লাগবে না। দেখুন, এটাকে অ্যানিমেশন দিতে চান, অ্যানিমেশন দিতে পারবেন। এটাকে আপনি অ্যানিমেশনও দিতে পারবেন, বাট আগে আমি ওগুলো দেখাবো না। তার মানে কালার প্যালেট গেল, কালার প্যালেট আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে লেখা আছে গ্রাফ দ্য ফার্স্ট পোস্ট ইমেজ। এটাকে যদি আপনি এনেবল করে রাখেন, এনেবল করে রাখলে যেটা হবে, মানে প্র্যাকটিস না করলে মানে এমন একটা আওলা জ্বালা বাজবে আপনাদের যে আপনি নিজেও বুঝবেন না যে কোথা থেকে কি আসতেছে। নতুন একটা পোস্ট করব, পোস্ট পোস্ট করব, একটি পোস্ট করলে পোস্টে যাইতে হবে প্রথম আলো.com। আর ইংরেজি করেন, বাংলা ভালো লাগে না দেখতে। আচ্ছা, ইংরেজি করছি। আমাদের নুরুল ভাই একটা টাইটেল, কোথায় যেন পোস্ট করব, এই তো আমাদের পোস্ট, তাই না? টাইটেল দিচ্ছি, কিছু লেখা দিচ্ছি, ডিফল্ট এডিটর দিয়ে দিলাম, তাই না? প্যারাগ্রাফ, একটা ইমেজ দেন এখানে, এই ইমেজ আপলোড টাম্বাইকে দিই, পাবলিশড। আমি কি কোনো ফিচার ইমেজ দিয়েছি? দেখেন না স্যার, ফিচার ইমেজ কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা, এখন এই পোস্টটাকে আমি একটু ভিজিট করে আসি, দেখুন তো দেখা যায়? জি স্যার। বাট এখানে পোস্ট এটা কোথা থেকে আসলো? করবেন কাকা, এক মিনিট। ওই একদিন দুদিন না চালালে কিছু হবে না, ইয়ে চালাই গেছে না, কাকনের পাঠাই দিতেছি। সাইফুল ভাই এটা কি শেয়ার করছে? আচ্ছা, দেখতে পাচ্ছেন? স্যার কেউ যদি স্যার আমাকে থিম দেয়, ঠিক আছে, আমাকে একজন থিম দিচ্ছিল স্যার, এগুলো গুগল ড্রাইভের মাধ্যমে, এগুলো কি ডাউনলোড করে অ্যাপ্রুভ করতে হবে নাকি? অবশ্যই অবশ্যই ডাউনলোড করতে হবে। দেখুন, আমি কিন্তু ছবিটা ব্যবহার করেছি কোথায়? একবার ব্যবহার করেছি না? হ্যাঁ স্যার। এবং এখানে এসে কি কয়টা জায়গায় ছবি আসলো? দুইটা জায়গায়, পোস্টেও আছে। কিন্তু এখান থেকে যদি আমি এই যে গ্রিপ দা ফার্স্ট পোস্ট এটাকে ডিসেবল করে রাখি, দেখেন তো কোনো পরিবর্তন হয় কিনা। ফার্স্ট ছবিটা হইব না? গেছে গা, চলে গেছে। জি স্যার। তার মানে আপনি যদি এটাকে এনেবল করে রাখেন, তাহলে যদি ফিচার ইমেজ না দেন, তাহলে ওই ইমেজটাকে কি ফিচার ইমেজ হিসেবে শো করবে। বুঝতে পেরেছেন? কিন্তু এখন দেখেন ছবিটা কিন্তু আসেনি। বাট আমি যদি এটাকে এখন এনেবল করে রাখি, দিয়ে যদি সেভ চেঞ্জ দিই, দেখেন এখন কিন্তু সেই ছবিটাই আসে। দেখতে পেয়েছেন? এবং এই যে গ্যালারির ইমেজ, গ্যালারি বানিয়েছিলাম, গ্যালারির ভিতরে অনেকগুলো ইমেজ আছে,
এর মধ্যে প্রথম ইমেজটা উপরে শো করেছে, দেখতে পাচ্ছেন? এই ছিল অবস্থা। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, আমি এটাও কেটে দিলাম, ব্লগ পেজটা তো থাকবেই, সমস্যা নাই, এবং এই পোস্টটাকেও আমি কেটে দিলাম। আচ্ছা, অ্যাবাউট আস পেজটা থাকুক, এখানে আমাদের অনেক কাজ করা লাগতে পারে। ব্লগ স্টাইল মোড, ব্লগ স্টাইল মোড যদি আপনি অন করে রাখেন, দেখেন তো ব্লগ স্টাইল মোডে কি হয়। ব্লগের যে স্টাইলটা হইব না। দেখেন সব কিন্তু শো করতেছে, সরাসরি শো করতেছে, সরাসরি শো করতেছে না? ইমেজ, ফিচার্ড ইমেজ, তারপর আবার লেখা, তারপর আবার পোস্ট, তারপরে গ্যালারি, ফুল গ্যালারি কিন্তু এখানে শো করেছে, দেখতে পাচ্ছেন? মানে ফুল টেক্সট পাচ্ছে এখানে। স্যার গ্যালারিটা এই জায়গায় শো করতেছে কি আমি এখানে পোস্টে গ্যালারি বানিয়েছিলাম। পোস্টে গ্যালারি দিছিলেন? হ্যাঁ, একটা পোস্টই করেছি গ্যালারি, দেখুন বালা, এই যে গ্যালারি। আমি এটা কেটে দিই, এটাও কেটে দেন, হেলো এলিমেন্টটা কেটে দেন, গ্যালারিও কেটে দেন, আমার একটাই থাকুক। এখানে রিলোড দেন, দেখেন শুধুমাত্র একটা পোস্ট, কিন্তু একটা পোস্টের ফুল কন্টেন্ট কিন্তু শো করতেছে। থাকাই তো ভালো ছিল, তা না হলে এখন আবার পোস্ট করতে হবে একটা। স্যার বুঝতে পারছি, অনেকগুলো থাকলে সামারি শো করবে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট, আর গেলাম না। মানে আপনি যদি এটাকে অন করে রাখেন, ব্লগ স্টাইল মোড অন করে রাখেন, তাহলে ফুল কন্টেন্ট শো করবে পোস্টের ভিতরে, আর যদি অফ করে রাখেন তাহলে শুধুমাত্র সামারি শো করবে, বাকিটুকু শো করবে না। বুঝতে পেরেছেন? আমার তো সামারি শো করাই দরকার। আচ্ছা, তার মানে আমার সামারি শো করানো দরকার, তাহলে ওইটাই থাকুক। এবং এখানে দেখুন আরও একটা বিষয় আছে, তার নিচেই ব্লগ স্টাইল মোডের পরে সাইড বার লেআউট, এখন কোন পাশে দেওয়া আছে? রাইট সাইড বার। দেখেন তো একটা সাইড বার পাচ্ছে, এখানে দেখা যায় এই যে একটা দাগ দেখা যাচ্ছে। এবং এই সাইড বারটা আমরা কোথায় গেলে পাবো? অ্যাপিয়ারেন্স থেকে যখন উইজার্টে যাব, উইজার্টে গেলে কিন্তু সাইড বার পাওয়া যায়। দেখুন সাইড বারের আবার তো প্লাগইনও পাওয়া যায়। সাইড বারে আমি কিছু রাখি, একটা ক্যালেন্ডারকে রাখলাম, তারপরে মেটাটাকেও রাখেন আপাতত, এই দুটাকে রেখে দেন। রেখে দিয়ে এখানে যখন আপনি রিলোড দিবেন, দেখেন তো ক্যালেন্ডার এবং মেটা পায় না? পাচ্ছে? এখন এই যে অপশনটা আছে থিমের ভিতরে, ডিবি থেকে থিম অপশনে গেলে যে আপনি যেটা পাচ্ছেন সাইড বার লেআউট, আপনি এই সাইড বারটা এখন কোন পাশে আছে? ডান পাশে আছে না? এটাকে যদি আপনি বাম পাশে আনতে চান, লেফট সাইড বার সেভ করে নেন। এখন এখানে রিলোড দেন, দেখবেন সাইড বার বাম পাশে চলে আসছে বাম পাশে। আসছে না? কই স্যার? এই যে জি স্যার আসছে। এটা আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নেবেন। তারপরে সব পেজ, ক্যাটাগরি পেজ, লেআউট, আমাদের এখন সব পেজ নেই, কাজে এটা চাচ্ছি না। আমার রাইট সাইড বার রাইটেই থাকুক, আর কিছু দরকার নেই। আর সব পেজ তো যেহেতু এখন আমাদের নেই, এখানে আমরা ই কমার্স সেট আপ করিনি, কাজে এটা আমরা পাবো না। গুগল এপিআই কি এখন দেখানো সম্ভব না, এটা পরে দেখাবো। গুগল এপিআই কি কিভাবে তৈরি করতে হয়, আপনারা জানেন গুগল এপিআই কি কিভাবে সেট করতে হয়? না স্যার, আমি দেখাবো একদিন, কোন একটা ক্লাসে দেখা দিব, মনে করিয়ে দিন। জি স্যার। তারপর আছে ইউনিকি গুগল ম্যাপ স্ক্রিপ্ট, এটা এই গুগল এপিআই কি যেদিন দেখাবো ওই দিনই দেখাবো। ইউজ গুগল ফন্ট, গুগল ফন্ট বলতে আমাদের এই যে লেখার যে স্টাইলগুলো আছে, স্টাইলগুলোর ভিতরে কিছু ফন্ট থাকে না, লেখার স্টাইল, গুগল ফন্ট, ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলি যদি আপনি এটা বন্ধ করে নেন, তাহলে গুগলের ফন্টগুলো ব্যবহার করতে পারবেন না। কিন্তু আমরা গুগলের ফন্টগুলোকে কি ব্যবহার করতে চাই, এগুলো এনেবেল থাকবে, এটাও এনেবেল থাকবে। এবং এখানে লেখা আছে শো ফেসবুক আইকন, শো টুইটার আইকন, সব আইকন আছে, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে না কোথাও। এটা দেখানো গেলে সবই এনেবেল থাকবে, এবং এখানে আপনাকে আপাতত একটা করে লিংক দিয়ে দেন। স্যার দেখা যাচ্ছে তো, ফুটারে দেখলাম, ফুটারে আছে, সরি, এই যে এগুলো সব আপনি দিয়ে দিতে পারবেন, দুই পাশে অ্যাড করা যায়। আপাতত এখানে আপনি আমি আমারটা দিচ্ছি না, আপাতত যা আছে তাই থাকুক, সময় নষ্ট করতে চাচ্ছি না।
হ্যাশই থাকুক। আর এগুলো মুছে দিলে আমি কয়টা ইনস্টাগ্রাম মুছে দিয়েছি আর এটা মুছে দিয়েছি, এখন এখানে রিলোড দেন, দেখেন কতগুলো হারিয়ে যাবে, দেখেছেন না? সবগুলো শো করতেছে, হারিয়ে যাবে যে এখান থেকে। শো আরএসএস এবং ইনস্টাগ্রাম অফ করে দেন। হারিয়ে গেছে দুইটা। এটা আপনারা করতে পারবেন। আমি সবগুলোই চাই সবাই থাকুক, সবাই আমরা ভাই ভাই, এটাও থাকুক এটাই থাকুক, এবং এখানে প্রত্যেকের লিঙ্ক থাকুক এই হ্যাশ। ঠিক আছে। নাম্বার অফ প্রোডাক্ট ডিসপ্লে ও কমার্স এখন দেখানো সম্ভব না। নাম্বার অফ পোস্ট এটাও দেখানো সম্ভব না। ডেট ফরম্যাট চেঞ্জ করতে পারবেন আপনি। ডেট ফরম্যাট যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করুন, টাইম এন্ড ডেট। এখানে অনেক ফরম্যাট আছে দেখুন। কোথায় গেল? আচ্ছা, এটা আসবে না, বাদ দেন। ডেট ফরম্যাট আপনি চেঞ্জ করতে পারবেন। ইউএস এক্সপিরিয়েন্স এক্সার্ট হুয়েন ডিফল্ট। এক্সার্ট কি দেখাইছিলাম মনে আছে আপনাদের? এক্সার্ট আপনি যখন এই ওয়েবসাইটটাকে আপনি এসইও করবেন, এসইও করার সময় আপনার এটাকে ডিফাইন করাতে হয়। ডিফাইন করার সময় এক্সার্ট শো করবে। আমরা যখন পোস্ট করি, কোনো পোস্ট করার সময় এক্সার্ট দিয়েছিলাম না, সারাংশ সেট করেছিলাম, মনে আছে? সেই সারাংশটা আপনার এখানে মানে সারাংশটাকে আপনি ডিফাইন করবেন, এটাকে এনেবল করে রাখবেন সবসময়। সারাংশটা ডিফাইন করা থাকবে। রেসপন্সিভ শর্টকাট, আপনার ওয়েবসাইটে রেসপন্সিভ শর্টকাট ব্যবহার করতে পারবেন। গুগল ফন্ট সাবসেট সব এনেবল করে দেন। ব্যাক টু টপ বাটন, এটার কাজ হচ্ছে এখানে দেখুন তো উপরে ওঠার জন্য কোনো বাটন আছে? হোম পেজে আসেন, নিচে চলে আসলেন, এখন নিচ থেকে একবার উপরে উঠবেন, এখানে কোনো কি বাটন আছে? নেই। কিন্তু এখন আপনি যদি যে ব্যাক টু টপ বাটন, এটা তো ডিজেবল ছিল, এটাকে যদি এনেবল করে রাখেন তাহলে আপনার এইরকম একটা বাটন এখানে আসবে। দেখেন তো আসছে, এই যে। জি স্যার, আসছে স্যার। নিচে আসেন, ব্যাক টু টপ বাটন থাকে না এরকম? এখানে কত কিছু লাগে, এখানে কত কিছু সাথে। স্মুথ স্ক্রলিং, অবশ্যই স্মুথ স্ক্রলিং হবে। ডিজেবল ট্রান্সলেশন কি আমরা ডিজেবল করতে চাই? কখনোই না। এনেবল রেসপন্সিভ ইমেজ অবশ্যই থাকবে। মিনিফাই অ্যান্ড কম্বাইন্ড জাভাস্ক্রিপ্ট ফাইল। মিনিফাই অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ফাইল হচ্ছে আপনার ওয়েবসাইটের যে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, জাভাস্ক্রিপ্ট করা হয়েছে না, এখানে জাভাস্ক্রিপ্ট করেতে অ্যানিমেশনগুলো আনা হয়েছে। এই যে দেখুন, স্ক্রলিং করলে যে লেখাগুলো অ্যানিমেটেড হয়, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। এটা অবশ্যই আপনার জাভাস্ক্রিপ্ট এনেবল করা থাকবে, মানে লোড টাইম কম নিবে, কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। মিনিফাই সিএসএস, কাস্টম সিএসএস, কোনো কাস্টম সিএসএস যদি করা লাগে তাহলে আমরা এখানে করতে পারবো। এই যে অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে যে করেছিলাম, অ্যাপিয়ারেন্সের ভিতরে আমাদের ছিল না একটা, কোথায় অ্যাপিয়ারেন্সে ছিল না, কোথায় ছিল? এডিশনাল সিএসএস কাস্টমাইজে গিলে ছিল, ইনস্পেক্ট করে করা যায়। হ্যাঁ, এখানে আপনি করতে পারবেন। এই ছিল থিম অপশনের ভিতরের জেনারেল। এখন নেভিগেশনে যান। নেভিগেশনে পেজের ভিতরে আছে দেখুন, এক্সক্লুড পেজ ফ্রম দ্য নেভিগেশন বার। এই যে নেভিগেশন বার সব পেজেই থাকে দেখুন। অ্যাবাউট আস পেজে যান, থাকে। সার্ভিস পেজে যান, থাকে। কিন্তু এখন থেকে আপনি সার্ভিস পেজটাকে কেটে দেন, কেটে দিয়ে সেভ চেঞ্জ করেন, রিলোড দেন। সার্ভিস পেজে আছে, এটা হলো একটু দেখি, সার্ভিসেরই ক্লোজ করলো।
সার্ভিসটা ক্রস দিলাম। জিএ টেস্ট করতেছি, এগুলো নতুন আসছে, আপডেট হয়েছে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। আচ্ছা, এটা আমি নিজেও বুঝতেছি না এটার কাজটা কি। এটা খুব বেশি হলে এমন হবে যে ডিবি থিমটা, ডিবির যে কাজটা আছে সেটা এক্সপ্লোর পেজেস ফ্রম দ্য নেভিগেশন বার। স্যার নেভিগেশন বার থেকে এটা গায়েব করে দিবে ওই অপশনটা, কিন্তু যাচ্ছে না তো, থাকছেই তো। স্যার সেভ দিয়ে দেখেন কোনটা গায়েব করে। গায়েব করেছিলাম সার্ভিস অ্যান্ড সার্ভিস অ্যান্ড কন্টাক্ট। আমি তো এটাই ভেবেছিলাম যে এটা এমনই হবে। হ্যাঁ স্যার, এটা এক্সক্লুড করে দেবে আর কি, বাদ দিয়ে দেবে। বাদ তো হয় না আর বেনিস তো হইতেছে না। স্যার আপনি যেটা দেখতেছেন এটা তো নেভিগেশন মেনু না, এটা তো কি যে কয় হেডার মেনু। নেভিগেশন মেনু মনে হয় অন্য জায়গায়। তাই? আচ্ছা, এটা দেখানো যায়, এটা দেখানো যাবে, আবার দেখানো যাবে, সমস্যা নাই, আপনি আপাতত বাদ দেন। শো ড্রপডাউন মেনু, অবশ্যই ড্রপডাউন মেনু শো করবে। ডিসপ্লে হোম লিঙ্ক অবশ্যই দেখা যাবে। শর্ট পেজ লিঙ্ক, পোস্ট টাইটেল। শর্ট পেজ লিঙ্ক এটা পোস্ট টাইটেলই থাকবে। বাই অ্যাসেন্ডিং অর্ডার পেজ লিঙ্কড বাই অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং থাকবে। নাম্বার অফ ড্রপডাউন রিস 3। আচ্ছা, এটা যা আছে তাই থাকবে, এখানে কোনো সমস্যা নেই। ক্যাটাগরির ভিতরেও একই কাহিনী। এক্সক্লুড ক্যাটাগরিজ ফ্রম দ্য নেভিগেশন বার আনক্যাটাগরাইজড, এটাই শুরুতে ছিল। ড্রপডাউন মেনু শো করবে। হাইড এমটি ক্যাটাগরি, অ্যাসেন্ডিং সব থাকবে। জেনারেল সেটিংয়ের ভিতরে ডিজেবল টপ রাইট ড্রপডাউন মেনু লিঙ্ক এনেবল করে দেন। টপ রাইট ড্রপডাউন মেনু লিঙ্ক দেখেন তো কোনো কাজ হয় কিনা। এগুলো পরিবর্তন এখন দেখা যাবে না, এগুলো আবার পরবর্তীতে দেখা যাবে। বিল্ডারে আসেন। স্যার এটা কি স্যার টপ টায়ার? কোথায় টপ টায়ার? ড্রপডাউন মেনু লিঙ্ক দেখাবো, সামনে দেখাবো। বিল্ডারে আসেন। এই যে বিল্ডার হচ্ছে আমরা যখন অ্যাবাউট আস পেজ তৈরি করতে গেলাম, দেখেন একটা পেজ এখানে দেওয়া আছে, পোস্ট পেজ অ্যান্ড প্রজেক্ট। পোস্ট পেজ অ্যান্ড প্রজেক্ট। এই ডিবি বিল্ডার নামে একটা অপশন আছে যেটা দিয়ে কি আমরা পেজ বিল্ডিং করি। এই যে লেখাটা আনলাম, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটা কি দিয়ে আনলাম? ডিবি বিল্ডার দিয়ে আনলাম না? এখন একটা পোস্ট অন করেন, অ্যাড নিউ, একটা পেজ বানান, অ্যাড নিউ, এবং একটা প্রজেক্ট করেন, অ্যাড নিউ। 3টা অ্যাড নিউ আমি করে নিলাম। এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে প্রজেক্ট। সবার এখানে কি ডিবি বিল্ডার আসছে না? দেখেন তো, ইউজ ডিবি বিল্ডার। ডিবি বিল্ডার ডিলিট করেই তো আমরা এরকম একটা ডিজাইন বানাতে পারি, তাই না? তো এখান থেকে আপনি যদি পোস্টটাকে এনেবল করে রাখেন, আমি পোস্টে ডিবি বিল্ডার চাই না, এটাই তো পোস্ট, রিলোড করেন, এখানে এখন হারিয়ে যাবে, এখান থেকে হারিয়ে গেছে ডিবি বিল্ডার। জি স্যার। ঠিক এখান থেকে আপনি ইচ্ছামতো চাইলে পেজ এবং প্রজেক্ট থেকেও এটাকে ডিলিট করে দিতে পারবেন, বাট দরকার নেই। আমি আপাতত একটাই রাখলাম। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন? না স্যার। দেখেন পেজেও আছে, প্রজেক্টও আছে, 2 জায়গায় রিলোড দিলেই সেটা থাকে। এই যে দেখেন আছে, এই যে আছে, ঠিক আছে? তাহলে এটাকে কেটে দেন, এটাকেও কেটে দেন। লেআউট, অথর, ডেট, ক্যাটাগরি, কমেন্ট, এই যে পোস্টের ভিতরে থাকে। পোস্ট ইনফো সেকশন, একটা পোস্ট করলে কি কি থাকে দেখুন। অথর, ডেট, ক্যাটাগরি, অথর, ডেট, ক্যাটাগরি আসছে, এবং এখানে কোনো কমেন্ট নাই, কমেন্টটা দেখায় না। এটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এগুলো আপনি সব চেঞ্জ করে দেবেন, তবে যা আছে তাই থাকুক। অ্যাডসের ভিতরে এগুলো হচ্ছে এসিওর কাজ, এটা এখানে আমার কোনো কাজ নেই। গুগল অ্যাডসেন্স, এসিওর ভিতরেও আমাদের কোনো কাজ নেই। ইন্টিগ্রেশনের ভিতরে এনেবল হেডার কোড থাকবে, এনেবল বডি কোড থাকবে, এটার ব্যবহার দেখাবো আমি।
হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই। না ভাই, আপনাকে ফোন দিতে চেয়েছিলাম, ওইটার কাজটা হয়নি। যাকে দিয়েছিলাম ও বলতেছে যে ওই যে টেমপ্লেট, হ্যাঁ কার্ডের যে টেমপ্লেট, ওইটাই নাকি $16 দিয়ে ক্রয় করতে হয়। ওই ও বলতেছে যে ভাই ওইটা $16 দিয়ে ক্রয় করা লাগবে, টেমপ্লেটটা তো ক্রয় করা লাগবে, এই জন্য ও পারবো না। আমি বলছি, আপনি তাহলে আগে বললেন না কে? ফাইজলিমের রাশিমা আছে, আপনি পারবেন না, অন্যজনরে দিতাম। খুঁজে দেখতে হবে। আচ্ছা, এখন আমি ওনার সাথে আবার একটু কথা বলতে পারবো, বাট আমি তো ক্লাসে আছি, আমার ক্লাসটা শেষ হবে একটু পরে। না না না, ওদের কিসের বলে টেমপ্লেট লাগে আমি জানি না। $16 নাকি ওর টেমপ্লেট লাগে। বুঝতে পেরেছি। ও আমি আপনাকে আধা ঘন্টা পর জানাচ্ছি, আমি ক্লাসে আছি তো, ক্লাসটা শেষ করে পরে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, দুঃখিত। এখানে দেখুন লেখা আছে এনেবল হেডার কোড, এনেবল বডি কোড, এনেবল সিঙ্গেল টপ কোড, এনেবল সিঙ্গেল বাটন কোড। এগুলোর কিছু কোড আছে, এক্সট্রা কোড করা লাগে। হ্যাঁ, এই কোডগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে বডি কোড ব্যবহার করতে পারবেন, এখানে টপ কোড। এই কোডগুলো কখন কিভাবে ব্যবহার করা হয় এগুলো আমরা সামনে আপনাদেরকে দেখাবো। আর আপডেট তো আলোচনা হয়ে গেছে। আপডেট হচ্ছে ইউজার নেম এবং এপিআই কি দিয়ে এটাকে কি আপডেট করে নিতে হবে। ওকে, এখন এই থিম অপশনের ভিতরে আপনাদের যদি কারো কোনো কিছু থাকে এরকম যে বুঝতে পারেননি বা বুঝতে চান, তাহলে আমি আপনাদেরকে আবার এটা দেখানোর চেষ্টা করব। স্যার হ্যালো। জি বলেন। স্যার আমি চাইতেছিলাম বাইরের থেকে কালার কোড কপি করে আইনা পেস্ট করতে। হ্যাঁ অবশ্যই, হোয়াই নট, অবশ্যই পারবেন। এখানেই বসাবেন, এখানেই বসান। আমি এই কালার এখান থেকে যে কোনো একটি কালার নিই, একটা কালার পিকার। কোথায় গেল আমার কালার জিলা? আমি এই যেটা নিচ্ছি এই কালারটা, হ্যাঁ সিলেক্ট, এখানে সেট করে দেন। পেয়েছে কালারটা? জি স্যার। এবং এই কালারটা আপনি কোথায় গেলে পাবেন? এখানে তো আপনি শর্টকাট ভাবে মানে নিয়ে নিলেন, বাট যখনই একটা পেজ তৈরি করতে যাবেন অল পেজেস থেকে, আপনি ওই অ্যাবাউট আস পেজটাতে আবার যান। আপনি এই লেখাটার, এই যে অ্যাবাউট আস পেজের যে লেখাটা, এই লেখাটাকে সেই কালারটাই দিতে চান। এবং দেখেন এখানে ডিবি বিল্ডারে ক্লিক করলেই যখন এই লেখাটা চলে আসবে, একটা বিল্ডার অপশন চলে আসবে। এখানে ক্লিক করুন, ডিজাইনে যান, হেডিং টেক্সট, দেখেন তো ওই কালারটাই পাইছি কিনা। সিলেক্ট করে দিলাম, দেখেন তো কালারটা চেঞ্জ হয়ে গেছে কিনা। জি স্যার, চেঞ্জ হয়ে গেছে। সম্ভব? কি সম্ভব না, সব সম্ভব। এবং এখান থেকে এসে এখানে সেভ দিয়ে দিবেন। এখানে এসে দেখুন এখানের কালার আর এখানে কালারের ভিতর কিন্তু তফাৎ আছে, দেখছেন? কিন্তু যখন আমি সেভ করে ফেলেছি, এখন রিলোড দিলেই কালার দেখেন এই যে একটু গাঢ় হয়ে গেল। মানে দারুণ জিনিস যদি আপনি শিখতে পারেন। স্যার নিয়ে তো এইটারই 100 কি আর কোডিং মোডিং স্যার এইটারই অবশ্যই হবেন। তারপরে দেখুন এখানে থিম বিল্ডার আছে, গ্লোবাল হেডার, গ্লোবাল বডি, গ্লোবাল ফুটার, অ্যাড টেমপ্লেট। হেডারের টেমপ্লেট ব্যবহার করতে পারবেন, গ্লোবাল আপনার বডি টেমপ্লেট ব্যবহার করতে পারবেন,
গ্লোবাল ফুটার টেমপ্লেট করতে, কিন্তু এগুলোর জন্য আপনাকে অবশ্যই লাইসেন্স কি ব্যবহার করতে হবে। ঠিক আছে, অ্যাবাউট আস, কোথায় গেল? এটার জন্য অবশ্যই কিছু টেমপ্লেট, একটা টেমপ্লেট ক্রিয়েট করুন। এক্সক্লুড অন, ইউজ অন, এগুলো টেমপ্লেট আপনি আনতে পারবেন। হ্যাঁ, আমি টেমপ্লেট অ্যাড করে দেখাবো আপনাদেরকে কিভাবে করতে হয়। থিম বিল্ডারটা কি? থিম বিল্ডার আপনার এগুলো টেমপ্লেট পাওয়া যায়। হ্যাঁ, এই যে HTML টেমপ্লেট, CSS, HTML CSS দিয়ে করা কিছু টেমপ্লেট আছে, এগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ডিফল্ট ওয়েবসাইট টেমপ্লেট, এগুলো ব্যবহার করতে পারবেন। এটা আমি সামনে দেখাবো আপনাদেরকে কিভাবে এটা করতে হয়, কিভাবে আসে। থিম কাস্টমাইজারের ভিতরে গেলে আপনি আরো অনেক কিছু পাবেন। দেখুন, আসছিল না, আমরা কোনটা অ্যাপিয়ারেন্স থেকে পেয়েছিলাম। একটু এই একই জিনিস এর আগে আমরা যখন ফ্রি থিমে কাজ করেছিলাম, একটু খেয়াল করেন। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলে ঝাপান, ডিবি থেকে কাস্টমাইজার তাই দেখেন এখানে জেনারেল সেটিং, হেডিং, নেভিগেশন, এই চেহারাটাই আসে না? আসছে? এবং এই একই জিনিস আপনি এখানে গেলেও পাবেন, ডিবি থেকে থিম কাস্টমাইজার। তাহলে কাস্টমাইজে সব করা যাবে। কাস্টমাইজে গিয়ে দেখেন এখন কি কি করা যায়। মানে যা করে আছে স্যার, টেমপ্লেট তো আমরা এগুলো বানিয়ে ফেলেছি, তাই না? আমাদের তো হোম সার্ভিস এগুলো হাবিজাবি যা কিছু বানানো ছিল। এখন জেনারেল সেটিং এ গেলে দেখুন তো সাইড আইডেন্টিটি আছে। সাইড আইডেন্টিটির ভিতরে আপনি গ্রিন বাংলা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট অ্যানাদার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি এগুলোকে চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দেন। স্যার একদম বটমে যে ওয়েবসাইট বিল্ড বাই ওয়ার্ডপ্রেস লেখা থাকে, এই জিনিসটাকে স্যার রিমুভ করার কোনো ওয়ে নেই? এই যে পুরো লেখাটাকে আমরা একদম ধ্বংস করে দিই, এখানে আমরা আমাদের লেখা দিব। ঠিক আছে, আমরা দিব, একটু সবুর করতে হবে। দেখুন, এখানে আপনি জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি কাটে দিতে পারেন, কেটে দিয়ে অন্য কিছু দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে আপনার যে কোনো একটি কথা, তারপরে আপনার যে নীতিবাক্য বা আপনার যে ট্যাগলাইন থাকবে, এগুলো সব আপনি এখানে আপনি দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। অথবা হ্যাঁ, এবং এই যে লেখাটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, এখানে এসে একই জিনিস, এখান থেকে ফেভিকন, আসছে না, সময় নিচ্ছে। আপলোড করব, এটাকে তো আপলোড করাই আছে, বাট মিডিয়া লাইব্রেরি থেকে আসছে না। এটাকে নিব, ক্রপ ইমেজ, পাবলিশ। এখন দেখেন এখানেও চলে আসবে, এখানেও চলে আসবে, আসছে। এখন দেখুন আরো অনেক অনেক ডিজাইন আছে। ট্যাগলাইন গেল, লেআউট সেটিং, দেখেন তো ওয়েবসাইটটা এখন ফুল উইথ না, ফুল উইথ কিনা, একদম ডানে বামে ফুল উইথ সবকিছু দেখা যাচ্ছে না? ফুল উইথ। এটাকে আপনি বক্স লেআউট করে নেন তো, এখন ডিলিট দেন। বক্স লেআউট হয়েছে? জি স্যার। জি স্যার, বেশি দেখাচ্ছে। এখন অর্ধেক হয়ে গেছে, এইটাকে দুই পাশ থেকে ছেড়ে দিয়েছে। আপনি যেই রকম চান, চাইলে আপনি ওয়েবসাইটে কন্টেন্ট উইথ বাড়াতে পারবেন, কমাতেও পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, আপনি একটু কমিয়ে বাড়িয়ে দেখেন, এখানে 1080 আছে, আমি আরেকটু বাড়িয়ে নিলাম, একটু কমিয়ে নিলাম,
পাবলিশ করেন এবং বক্স লেআউট কেটে দেন। দেখেন তো কন্টেন্ট লেআউট এটা ভিতরে চলে গেছে না ইমেজটা, দেখুন ইমেজটা ভিতরে চলে গেছে কিনা, যেটা আগে ছিল না। এখন এটাকে একটু এদিকে নিয়ে আসেন। এটা মার্জিং এর মতো কাজ করে। কি দেখেন তো এখন আরেকটু বেড়ে গেল কিনা, আরো একটু পরিবর্তন হলো না। তো মূলত এটা ডিফল্ট যেটা থাকে 1080 এটাই ভালো। এখানে একটা আছে ওয়েবসাইট গ্লিটার উইথ, এটাকে আপনি চেঞ্জ করেন, দেখুন কোথায় পরিবর্তনটা হয়, দেখছেন পাবলিশড কন্টেন্টের মধ্যকার ডিসটেন্সগুলোকে আর কি করে পরিবর্তন করে দেয়, মার্জিনের কাজ করে তার মানে এটা। ঠিক আছে, এরকমটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। আপাতত 3 থাকুক। তবে ইউজ কাস্টম সাইড বার উইথ, সাইড বার তো এখন নাই আমাদের, যেহেতু আমরা ব্লগে গেলে হয়তো সাইড বার দেখতে পারতাম। পোস্টে সাইড বার দিতেন তো স্যার। হ্যাঁ সেটাই, ইউজ কাস্টম সাইড বার উইথ। দেখেন তো সাইড বারের বাড়ে কিনা, বেড়েছে। সেকশন হাইট, একটা সেকশন থেকে আরেকটা সেকশনের হাইট উইথ হাইট বাড়াতে পারবেন, রো হাইট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। বাট আমরা কাস্টম চাই না, নর্মাল যেটা আছে সেটাই ভালো দেখায়। আর এখান থেকে আপনি থিম, এসেন্ট, কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন তো এখানে পরিবর্তনটা হবে না। হ্যাঁ আমি দেখাচ্ছি পরে। তার মানে আমরা লেআউট সেটিং এর ভিতরে গিয়ে শেষ করলাম। টাইপোগ্রাফি দেখুন ডিফল্ট ভাবে হোমে আসেন, এই বডিতে যত টেক্সট আছে, যত পি ট্যাগ আছে, সবগুলো পি ট্যাগের বডি টেক্সট কত সাইজ 14, আপনি একটু বাড়িয়ে দেন 20 বডি টেক্সট সাইজ। আর অনলি কি পি ট্যাগ না এস2 আছে? শুধু পি ট্যাগ। দেখেন জায়গা নিয়ে এসে বড় হয়ে গেছে। বডি লাইন হাইট বাড়াতে পারবেন। হেডার টেক্সট সাইড দেখুন এই যে এটা বড় ছোট হয়, আপনি আপনার ইচ্ছা মতো সাজাতে পারবেন। নর্মালি কত ছিল 30, ঠিক আছে, আর এটা ছিল 14। হেডার লেটার স্পেসিং, এই লেখার ভিতরে যদি আপনি দূরত্ব বাড়াতে চান, বেড়েছে দূরত্ব, এটা আপনি এখান থেকে করতে পারবেন। হেডার লাইন হাইট, দুইটা লাইনের মাঝখানে দূরত্ব বাড়াতে চান, এখন বাড়বে না এখানে, এটা কাজ করবে না কারণ সে তো একাই। হেডার ফন্ট স্টাইল ইটালিক করে দেন, দেখেন সব ইটালিক হয়ে গেছে, সবটির নিচে আন্ডারলাইন চলে আসছে। ঠিক আছে, এগুলো আপনি করতে পারবেন। হেডার ফন্ট, কোন ফন্টে আছে, এটা ডিফল্ট একটা ফন্টে আছে, আপনি চেঞ্জ করেন। স্যার এরিয়াল দেন, এরিয়াল সুন্দর লাগে দেখতে। আপাতত ডিফল্টই রাখবো আমি, এগুলো পরে চেঞ্জ করব। এখানে দেখুন বডি টেক্সট কালার আছে একটা, আপনি বডি টেক্সট কালারটাকে চেঞ্জ করেন। দেখেন তো এই কালারগুলো, লেখাগুলো চেঞ্জ হয়ে গেল কিনা, এই যে এটার দিকে খেয়াল করুন, চেঞ্জ হয়েছিল। সবুজ করে নেন, দেখেন তো সবুজ হয়। স্যার বডির এটা বুঝলাম না, বডি তো স্যার ফুল। না না না, এটা বডি ফুল না, এটা হচ্ছে, এটা আরেকটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে সামনে। যেগুলো বডির ভিতরের পি ট্যাগ সেগুলো, এটা বডির ভিতরের পি ট্যাগ না, এটা অন্য কিছু। দেখুন সব পি ট্যাগ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে দেখুন বডি টেক্সট কালার, এটা যা আছে তাই থাকুক। আমি আর হেডার টেক্সট কালার, এখানে যদি এটাকে আপনি চেঞ্জ করুন, দেখুন এই যে এটা হচ্ছে H1 হেডার টেক্সট, সব হেডার টেক্সট চেঞ্জ হয়েছে। এই যে দেখুন এটা চেঞ্জ হয়েছে, তারপরে এটা চেঞ্জ হয়ে গেছে। সার্ভিস পেজে গেলেও আপনি দেখতে পাবেন একই জিনিস, এই যে দেখেন আওয়ার সার্ভিস চেঞ্জ হয়ে গেছে, বুস্ট এটা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। মানে মূলত একটা জায়গায় চেঞ্জ করলে এগুলো সবগুলো চেঞ্জ হয়। এটাও আপনি করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপাতত আমি কোনো কিছুই করছি না এখানে, আমি শুধু দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে। ব্যাকগ্রাউন্ড একটি কালার আছে, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেখেন তো দেখি আসলে কোথায় ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়।
এখানে কোথাও ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করা হয়নি, সব জায়গায় ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা আলাদা জিনিস ব্যবহার করা হয়েছে, এই জন্য এমনটা আসছে। স্যার তাহলে কি ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ড কালার করেছে? এই যে 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 একটু খেয়াল করুন, আমি যখনই লাল করে নিলাম, এই হোম থেকে ব্লগে যান, দেখেন তো একটা কালার আসে না, পেয়েছেন? পারেন কিনা খেয়াল করেন, সার্ভিস আছেন, এই যে যে একটা কালার লালচে লালচে একটি কালার আসতেছে। ভাইয়া আজকে ব্রেক দিবেন না ভাইয়া আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, হলুদ করে দেই, হোমে এসে দেখেন হলুদ হয়ে যাচ্ছে, এটাই ছিল কালারটা। তো আপাতত এটা ব্লু থাকুক, অবশ্যই দিব, এই যে আমাদের কাজ শেষ। ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ রাখতে চান তাহলে রাখতে পারবেন, আপাতত রাখছি না, এই ছিল অবস্থা। তো এখন আমি আপনাদেরকে একটু বিরতিও দিয়ে দেই, আমিও বিরতি নেই, নামাজের সময় হয়ে গেল। আচ্ছা স্যার, যে হোম অ্যাবাউট সার্ভিস এগুলো কি কালার করা যাবে না? কোথায়? এই যে মেনুতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে অ্যাবাউট সার্ভিস